হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক জিএনএম এএনএম থেকে যে সেটসগুলো চলছিল তার আজকে সেট নাম্বার 2। আজকে আমরা সেট নাম্বার 2 এর যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন হতে পারে, যেটা বলেছিলাম যে 10টা সেট আমাদের পর আসবে, সেটার আজকে সেকেন্ড ক্লাস। আশা করছি তোমরা সবাই সেট 1 দেখে নিয়েছো এবং তোমাদের কাছে ভিডিও শুরুতে প্রথমে দুটো রিকোয়েস্ট করব। প্রথম কথা, যদি সেট 1-এর এবং সেট 2-এর বা 10টা সেটের মধ্যে কোথাও কোনো ধরনের কোনো অসুবিধা থেকে থাকে, যে কোনো জায়গাটা নিয়ে একটু ডিটেলসে বলুন স্যার, তোমরা জাস্ট একটা কাজ করবে, সেটা কমেন্ট করে দেবে, গল্প শেষ। সেটা এই ভিডিওতে হোক, সেটা আগের ভিডিওটাতে হোক, বা সেটা আগামী কোনো ভিডিওতে হোক না কেন, তোমরা যখনই আমার চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও দেখবে, সেটা রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, কোনো বক্তব্য থাকে, কোনো মন্তব্য থাকে, সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে, কারণ এটাই কিন্তু তোমাদের আর আমার মধ্যে সেতু বন্ধন তৈরি করবে। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ এটা অফলাইন ক্লাস নয়। দ্বিতীয় যেটা রিকোয়েস্ট, যদি ক্লাসেসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে একটা করে হলেও শেয়ার করে দেবে, কারণ তোমাদের শেয়ারটা, তোমাদের লাইকসটা আমার কাছে খুব জরুরি, আমাকে মোটিভেট করে। আর সেরকম কিছু তোমাদের কাছ থেকে চাইবার নেই। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের প্রিপারেশান ফর জিএনএম এএনএম 2024, যেটা 14 জুলাই এক্সাম, সেটা খুব 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 ভালো চলছে। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। টার্গেট এইভাবে থাকবে, 100টা তোমাদের প্রশ্ন। প্রথমে আমি ক্যাটাগরি 1 সম্পূর্ণ আলোচনা করে নেব, দেন আমি ক্যাটাগরি 2-তে জাম্প করব। ঠিক ক্যাটাগরি 1-এর লাইফ সায়েন্সের 1 থেকে 30টা প্রশ্ন আসবে, দেন ভৌতবিজ্ঞান আসবে, দেন এইভাবে আস্তে আস্তে করে আসতে থাকবে। ঠিক আছে? তো প্রথম যেটা আমাদের বলেছে, প্রশ্ন খুব ভালোভাবে শুনবো। আমার মানে যারা এই ভিডিওতে নতুন ক্লিক করেছে, যারা সেট 1 দেখনি, তারা অবশ্যই তাদের জন্য একটু ইন্ট্রো দিয়ে দিই। সেটা হলো যে লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো, লাইফ সায়েন্স কেন, যে কোনো বিভাগ থেকেই, যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো প্রশ্ন থাকুক না কেন, সেই প্রশ্নটা আমি বলবো, ভালো করে শোনার চেষ্টা করবে, দুবার বলবো, এবং তার এমসিকিউর যে অপশানসগুলো সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করবো। যদি কোনো কারণবশত কোনো এমসিকিউর কোনো অপশানকে নিয়ে আলোচনা করতে ভুলে গেলাম, কিন্তু তোমাদের জানার ইচ্ছা আছে যে স্যার ওই অপশানটা রিলেটেড কী প্রশ্ন হতে পারে, তোমরা কমেন্টটা অবশ্যই করবে। আশা করি বোঝা গেল কথাটা। চলো তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন যেটা, সেটা এইরকম টাইপের, যে ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কোন গাছ? আচ্ছা, ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কোন গাছ? তোমাদের কাছে প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কোন গাছ? প্রথম যেটা, সেটা হচ্ছে লজ্জাবতী। কি বললাম? ইন্ডিয়ান টেলিগ্রাফ, ইন্ডিয়ান টেলিগ্রাফ, ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কোন গাছ? তাহলে কোন গাছ? লজ্জাবতী, কুমারিকা, মটর, বনচাঁড়াল। লজ্জাবতী, কুমারিকা, মটর, বনচাঁড়াল। অপশান ডি আমাদের এখানে কারেক্ট, বনচাঁড়াল। এটা হচ্ছে সঠিক উত্তর, বনচাঁড়াল। 2 নম্বর যে প্রশ্নটা, সেটা বলেছে ডাবের জল, ভুট্টা, গমের শস্য, এগুলোতে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়? সেটা হলো আমাদের সাইটোকাইনিন। এখানে অপশান দিয়েছে অক্সিন, জিব্বেরেলিন, এইসব জিনিসগুলো দিয়েছে না, কোনোটি নয়। তো এটা হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোথায়? ডাবের জল, ভুট্টার শস্য, এইসবগুলোতে কোন হরমোন পাওয়া যায়? নেক্সট, প্রদত্ত কোন হরমোনটি ডিম্বথলির ওপর কাজ করে? ডিম্বথলি অর্থাৎ মহিলাদের বা মেয়েদের যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলি থাকে, সেই ডিম্বথলিতে কোন হরমোন কাজ করে? অ্যান্সারটা হবে LSH। ইংরেজি নামটার, মানে এটা ইংরেজি নাম, শর্ট ফর্ম, এটার যেটা নাম সেটা হলো ফলিকল, ফুল ফর্মটা জেনে নাও, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা হলো অ্যান্সারটা। 4 নাম্বার, ভালো করে শুনবে, বুঝবে, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবে। স্নায়ুকোষের কোন অংশে নিশল দানা থাকে? নিশল, দন্তনয়ে রশ্মি, দন্তস্ব ল, নিশল দানা থাকে। বলছে স্নায়ুকোষের অর্থাৎ নিউরনের কোথায় নিশল দানা থাকে? অ্যান্সারটা হবে অ্যাক্সন। অ্যান্সারটা হবে অ্যাক্সন। অ্যাক্সনে কিন্তু থাকে নিশল দানা, অ্যাক্সনে থাকে নিশল দানা। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? আম্লিক যে প্রোটিনটা, সেখানে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? অপশান দিয়েছে ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, লিউসিন। তাহলে ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, লিউসিন। অ্যান্সারটা হবে লাইসিন। অ্যান্সারটা হবে লাইসিন। কোথায় থাকে? আম্লিক প্রোটিন।
আম্লিক প্রোটিনে। বেশ, বোঝা গেল। তাহলে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে না লাইসিন। লাইসিন হচ্ছে আম্লিক প্রোটিনে এই অ্যামাইনো অ্যাসিডটা পাওয়া যায়। এটা কেমন অ্যামাইনো অ্যাসিড? এটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এখানে যে 4টা অপশান দেওয়া আছে সেই 4টা অপশানের 4টাই কিন্তু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড মানবদেহে কটা? 8টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে। ঠিক, যাই হোক। 6 নাম্বার নেক্সট প্রশ্ন বলেছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বৈশিষ্ট্য হলো, এটা প্রথম অপশান সেল প্লেট গঠন। সেল প্লেট অর্থাৎ কোষের যে পর্দা বা প্লেট বা পাত সেটা তৈরি করা সাইটোকাইনেসিস। 2 নাম্বার ক্রোমোজোম গঠন করা। 3 নাম্বার মেসোজোম গঠন করা এবং 4 নাম্বার এখানে দিয়েছে পলিজোম গঠন করা। তাহলে সেল প্লেট গঠন করা, ক্রোমোজোম গঠন করা, মেসোজোম গঠন করা না পলিজোম গঠন করা? অ্যান্সারটা হচ্ছে সেল প্লেট গঠন করা। কার কাজ? সাইটোকাইনেসিসের কাজ। বেশ, আশা করি বোঝাতে পারলাম। তাহলে 6টা প্রশ্ন আমাদের এখানে কমপ্লিট। 7 নম্বর প্রশ্নের দিকে চলে যায়। 7 নম্বর প্রশ্ন বলেছে জোড় কলমে উদ্ভিদের কোন কলা অংশ পর্যন্ত ছেঁটে ফেলা হয়? জাইলেম, ফ্লোয়েম, মজ্জা, ক্যাম্বিয়াম। জাইলেমও না, ফ্লোয়েমও না, মজ্জাও না, ক্যাম্বিয়াম হচ্ছে আসল উত্তর। ক্যাম্বিয়াম। এটা কি হয়? জোড় কলম। কলম করা হয় তো গাছে, সেখানে যে জোড় কলমে এই অংশটা চেঁচে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় বা ছেঁটে দেওয়া হয়, এটা হচ্ছে অ্যান্সার, জোড় কলমে। 8 নাম্বার শামুকের দ্বারা যে পরাগযোগ ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয়, শামুকের দ্বারা যেটা ঘটে সেটাকে বলা হয় মেলাইকোফেলি। মেলাইকোফেলি। আচ্ছা, হাইড্রোফিলি হলে সেটা জল দ্বারা পরাগযোগ, শামুক দ্বারা হলে এটা এন্টামোফিলি মানে পতঙ্গ দ্বারা পরাগযোগ। এই 8টা জিনিস আমাদের জানা কমপ্লিট। এবার আমরা 9 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। যেহেতু আমার ডিজিটাল কোনো বোর্ড বা ওই টাইপের স্ক্রিনের কোনো বন্দোবস্ত আমি করতে পারিনি, হ্যাঁ হয়তো করা যেত ল্যাপটপ দিয়ে বা ফোন দিয়ে, তার ফলে অনেকটা নেটের প্রয়োজন ছিল, তার জন্য সেই প্রসেসটা আমি অ্যাকোয়ার করতে পারলাম না, পসিবল হলো না। কিন্তু তোমাদের ভালোবাসা থাকলে পরবর্তীকালে সেই জিনিসটা পসিবল এবং ওয়াইফাই নেওয়াটাও পসিবল। যাই হোক, কিন্তু তোমাদের ভালোবাসাটা অনেক 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 পরিমাণে দেখাতে হবে। আমিও পরিশ্রম করে যাচ্ছি যাতে তোমাদের ভালোবাসাটা আমি অর্জন করতে পারি। ভালোবাসা তো বাবা কেনা যায় না, ভালোবাসা তো অর্জন করতে হয় কাজের মাধ্যমে, তার প্রতি দায়িত্ববদ্ধতার মাধ্যমে, যে বিষয়টা, তাই না? 9 নম্বর দেখো, নিচের কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে? পৃথকীভবনের সূত্র না, এটা মেন্ডেলের সূত্র। প্রকটতার ক্ষেত্রে না, এটা মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্র এখানে মেনটেন হয়। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, ইয়েস, অপশান সি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। এইখানে মেন্ডেলের সূত্র কাজ করে না। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কি হয় না? মেন্ডেলের যে সূত্র সেটা মেনে চলে না, এটা হচ্ছে বিষয়। চলো 10 নম্বর প্রশ্ন কি দিয়েছে? আচ্ছা, ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ হলো বর্ণান্ধতা, ডায়াবেটিস, হিমোফিলিয়া, আর অপশান ডি দিয়েছে এ আর সি, মানে বর্ণান্ধতা হিমোফিলিয়া দুটোই। অপশান ডিটাই কারেক্ট অ্যান্সার, যে বর্ণান্ধতা মানে হচ্ছে কালার ব্লাইন্ড। আজকে আমার বানানে এত ভুল কেন হচ্ছে? বর্ণান্ধতা ও হিমোফিলিয়া দুটোতেই, কারণ এই দুটোই হচ্ছে কীরকম সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। হিমোফিলিয়া হিমোফিলিয়া এই দুটোতেই কিন্তু আমাদের কি হয়? ক্রিস ক্রস অর্থাৎ উত্তরাধিকার সূত্রেই এই দুটো রোগ তুমি পেতে পারো, তাই বি কেয়ারফুল। ঠিক, এটা হচ্ছে বিষয়। ঠিক, কারণ এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম বা ওই বংশের দ্বারা পরিবাহিত সঞ্চারিত হয়। নেক্সট প্রশ্ন, মৌমাছির ওয়াগটেল নৃত্যের মহড়া কোন আকৃতির? 8-এর মতো দেখতে হয়। মৌমাছির এই যে নৃত্যটা সেটা 8-এর মতো দেখতে হয়। 8 আকৃতির। কি বললাম বোঝা গেল আশা করি? 8 আকৃতির। 12 নম্বরের প্রশ্ন চলে আসি। 12 নম্বরে কি বলেছে? লেগ হিমোগ্লোবিন নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? নাইট্রোজেনের আবদ্ধকরণ। অ্যান্সারটা হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধকরণ। আরেকটা দিচ্ছে নাইট্রোজেনের স্থিতিকরণ, নাইট্রোজেনের বিক্রিয়াকরণ, এসব কিছু দিয়েছে, কিন্তু নাইট্রোজেনের আবদ্ধকরণ হচ্ছে অ্যান্সার।
বলছে লেগ হিমোগ্লোবিন দ্বারা প্রথম কোন ধাপটি ঘটে? নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটে, এটা হচ্ছে প্রথম ধাপ। 13 নম্বরের প্রশ্ন, জানবো, বুঝবো, শিখবো। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে যে দূরত্ব অবধি নিরিবিলি এলাকা করতে হয়, তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো হসপিটাল সেখান থেকে 100 মিটার দূরে, কিন্তু 100 মিটার দূরে কি থাকবে? বসতি থাকবে। 100 মিটারের মধ্যে কোনো বসতি থাকবে না, এটা নিয়ম। 14 নম্বর, যে প্রভাবকটি জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে কাজ করে, মানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে তো সেটা কমাতে সাহায্য করে, সেটা কি? সেটা হচ্ছে পরিবেশের বাধা। অপশানগুলো কী কী দিয়েছে একটু বলেই তোমাদের ভালো লাগবে। পরিবেশের বাধা, অপশানগুলো একটু বলি। অপশান দিয়েছে সম্পৃক্ত বিন্দু, ধারণ ক্ষমতা, না জনসংখ্যার চাপ, না পরিবেশের বাধা। না, পরিবেশের বাধাটা হচ্ছে অ্যান্সার, যেখানে এ কিন্তু জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে কাজ করে, বাড়তে দেয় না। 15 নম্বর, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? সর্পগন্ধা একটা ভেষজ উদ্ভিদ, যেখান থেকে আমরা রেসারপিন নামক উপকার পাই, অনেক কাজের জিনিস, অনেক উপকারী একটা উদ্ভিদ। সেটা কমে যাচ্ছে কেন? না, সেটার অতি ব্যবহার, সেটার অতি ব্যবহার, অতি ব্যবহারের জন্য সর্পগন্ধা কমে যাচ্ছে। বোঝাতে পারলাম কি পারলাম না? নেক্সট, মোলাস্কা, না এটা না, ইউনেস্কো এর ম্যাপ, MAB, ম্যাপ একটা ফুল ফর্ম, সরি শর্ট ফর্ম। আচ্ছা, ম্যাপ এটা কি বলেছে? ম্যাপ প্রোগ্রামে যে ধারণাটি সংরক্ষিত হয় সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ যে জিনিসটা, সেই জিনিসটা প্রথম হয় ইউনেস্কো দ্বারা যে গঠিত, ইউনেস্কো দ্বারা গঠিত ম্যাপ যে সংগঠন বা ম্যাপ যে পদ্ধতি, সেই সংগঠনে কিন্তু কোন জিনিসটা ধারণা পাওয়া যায়? বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, SRVE, হ্যাঁ, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটার ধারণা কিন্তু পাওয়া যায়। আশা করি বোঝাতে পারলাম, জিনিসটা পরিষ্কার হলো। 17 নম্বর বলেছে মোলাস্কার যে অংশটি চর্বণে সাহায্য করে, মানে মোলাস্কা জাতীয় যে প্রাণী তাদের মধ্যে কে পড়ে বলো না? কম্বোজ জাতীয় প্রাণী যেটা, সেটার মধ্যে শামুক পড়ে, কিন্তু শামুক, ঝিনুক এগুলো কিন্তু পড়ে, ঠিক আছে? তো তাদের চর্বণে কে হেল্প করে? র্যাডুলা, র্যাডুলা। তাহলে মোলাস্কা জাতীয় যে প্রাণীরা থাকে, মোলাস্কা, তাদের চর্বণে সাহায্য করে, চর্বণে সাহায্য করে কে করে? র্যাডুলা, রয় জফলা আকার, ডয় রস্যৌ, লয়ে আকার, র্যাডুলা। ক্লিয়ার হয়েছে? 18 নম্বর, নিচের যেটিতে লিপিড দ্রবীভূত হয় না, লিপিড মানে হচ্ছে ফ্যাট, ফ্যাট কোথায় দ্রবীভূত হয় না? জলে দ্রবীভূত হয় না। জলে তেল কি দ্রবীভূত হয়? হয় না। তাহলে ফ্যাট তো এক ধরনের তেলের মতোই। চলো 19 নাম্বার, যে মৌলটি রক্ততঞ্চনে সাহায্য করে, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে ভীষণ সাহায্য করে। এই যে কোথাও জায়গা কেটে যাচ্ছে, দেন আমাদের নিজে থেকে তো জমাট বাঁধে রক্ত, নাকি বাঁধতে কিছু হেল্প করতে হয়? কিছু করতে হয় না। তো আমাদের ব্লাডের মধ্যে যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম কিন্তু ওকে জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাই, দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে কাইনোপ্লাজম কোন কোষীয় অঙ্গাণুর সঙ্গে সম্পর্কিত? কাইনোপ্লাজম সেটা হচ্ছে সেন্ট্রোজোমের সাথে সম্পর্কযুক্ত, সেন্ট্রোজোমের সাথে সম্পর্কযুক্ত। এখানটাতে বইটা আমার রাখতে অসুবিধা হচ্ছে, এই সরি খাতাটা রাখতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এবার দেখতে পাওয়া যাচ্ছে। কাইনোপ্লাজম 20 নাম্বার, কাইনোপ্লাজম, কাইনোপ্লাজম এটা বলছে কোন কোষীয় অঙ্গাণু এর সাথে সম্পর্কিত? না, এটা সেন্ট্রোজোমের সাথে সম্পর্কিত, সেন্ট্রোজোমের সাথে সম্পর্কিত। আশা করি বোঝাতে পারলাম। পোকাগুলো পড়তে চলে এসছে, জিএনএম এনএমের এরা পড়াশোনা করবে। যাই হোক, 21 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাই। জীবিত কিন্তু নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ, জীবিত মানে বেঁচে আছে কিন্তু নিউক্লিয়াসবিহীন, সেখানে কোনো নিউক্লিয়াস নেই। কী কী অপশান দিয়েছে? ট্রাকিয়া, সিভনল, ফ্লোয়েম প্যারেনকাইমা, না প্যারেনকাইমা। উত্তরটা হচ্ছে সিভনল। সিভনল এমন একটা কোষ, সিভনল, সিভনল এমন একটা কোষ জীবন্ত, বাট সেখানে নিউক্লিয়াস নেই, নো নিউক্লিয়াস। 22 নাম্বার, 22 নাম্বার আমাদের কি বলেছে? মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে কে? মায়োসিন। মায়োসিন আমাদের মাংসপেশি, এই যে আমাদের মাংস আছে তার সংকোচনশীলতা, তার মানে হচ্ছে কতটা টানবো, কতটা এটা সংকুচিত হবে, এটা কে নির্ভর করে, মানে কে কন্ট্রোল করে? মিওসিন। মিওসিন কিন্তু এটা সঞ্চালিত করে, সরি মায়োসিন, মিওসিন না মায়োসিন, লেখাটাতে ভুল হলো। 23, ডায়াফ্রামের নিচে উদর গহ্বরের বাম দিকে অবস্থান করে কে? প্লিহা। ডায়াফ্রাম কি? হৃৎপিণ্ডের যে স্তর, যে লেয়ার, তাকে ডায়াফ্রাম বলা হয়, যেটাকে মধ্যচ্ছদা বলা হয়।
না, হৃৎপিণ্ডের হচ্ছে পেরিকার্ডিয়াম যে স্তরটা, সরি, ডায়াফ্রাম হচ্ছে মধ্যচ্ছদা, যা আমাদেরকে বুক আর পেটকে আলাদা করে। সেইখানের উদর গহ্বরের অর্থাৎ ওপরের পেটের উপরের যে গহ্বরটা আছে সেটার বাম দিকে কে অবস্থান করে না প্লীহা নামক অঙ্গাণুটি অবস্থান করে। 24 নম্বর, সালোক সংশ্লেষে সবথেকে বেশি কোন বর্ণালী শোষিত হয়? হলুদ বর্ণ কিন্তু উদ্ভিদ বেশি শোষণ করে। কোথায়? সালোক সংশ্লেষে। বোঝাতে পারলাম। নেক্সট 25 নাম্বার, বাষ্পমোচনের জন্য রাসায়নিক বিক্রিয়া ঘটে যে কোষে, তা হলো মেসোফিল কোষ, ত্বকীয় কোষ, আনুষাঙ্গিক কোষ না রক্ষী কোষ? না, উত্তরটা হলো রক্ষী কোষ। কোন কোষে বাষ্পমোচনের সময় বিক্রিয়া ঘটে? না, রক্ষী কোষে বাষ্পমোচনের সময় বিক্রিয়া ঘটে। 26 নাম্বার, প্রশ্বাস ক্রিয়াতে ইন্টারকস্টাল পেশি সংকুচিত হয় না প্রসারিত হয়? উত্তরটা হচ্ছে সংকুচিত হয়। কিসের সময়? প্রশ্বাস নেওয়ার সময় অর্থাৎ মানে শ্বাসটা নেওয়ার সময়তে ইন্টারকস্টাল পেশি তার কি হয়? সংকুচিত হয়। এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করি। 26 নাম্বার আমাদের ক্লিয়ার। 27 নাম্বার কি বলেছে দেখো, 27 নাম্বার, পাকস্থলীর অন্তর্গাত্রে যে কোষ থেকে HCl ক্ষরিত হয়। HCl একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস যা আমাদের খাদ্যের পরিপাকে সহায়তা করে। সেটা কোথা থেকে ক্ষরিত হয়? না, অক্সিনটিক কোষ। অক্সিন প্রথমে হয়ে গেল অক্সিন, তারপর টিক কোষ, অক্সিনটিক কোষ। এখান থেকে কে ক্ষরিত হয়? HCl ক্ষরিত হয়। 28 নাম্বার, হেপারিন নিঃসরণ করে বেসোফিল, মনোসাইট, নিউট্রোফিল, স্নেওফিল? না, বেসোফিল একটা কি? বেসোফিল একটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা। বেসোফিল, নিউট্রোফিল, স্নেওফিল সেটা শ্বেত রক্তকণিকার ভাগ, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পালস, শ্বেত রক্তকণিকার একটা ভাগ, সেটা হচ্ছে বেসোফিল। এটাকে ক্ষরিত করে? এটা ক্ষরিত করে হেপারিন নিঃসরণ করে, এটা মানে ক্ষরিত করে হেপারিন। ঠিক, বেশ। 29, নিম্নলিখিত কোন প্রাণীটি ইউরিকোটেলিক প্রকৃতির? ইউরিকোটেলিক প্রকৃতির প্রাণী হলো, এখানে দুটো অপশান কারেক্ট হচ্ছে, মানে ডিতে দিচ্ছে এ ও বি উভয়, ওইটা হবে। এ আর বিতে কি আছে? কেঁচো আর পাখি হলো ইউরিকোটেলিক প্রকৃতির প্রাণী। কেঁচো ও পাখি। বোঝা গেল আশা করি। 30 নাম্বার, সেটা বলছে নিচের যেটির আক্রমণে অণুচক্রিকা ধ্বংস হতে থাকে, মানে অণুচক্রিকা যেটা সেটা কমে যেতে থাকে, ধ্বংস হতে থাকে। কেন? কিসের কারণে? কোন ভাইরাসের কারণে? ফ্ল্যাভ ফয়জফলা আকার, ভয়ের রশ্মি, ফ্ল্যাভি ভাইরাস। এটার ফলে অণুচক্রিকার যে পরিমাণ সেটা কিন্তু কমতে থাকে। জীবন বিজ্ঞানের 30 প্রশ্ন আমাদের এখানে কমপ্লিট। এরপর আমরা ভৌত বিজ্ঞানের দিকে ঝাঁপ মারার আগে আমরা দেখে নেব, মানে আমি দেখে নেব ভিডিও চলছে, হ্যাঁ বিন্দাস ভিডিও চলছে, কোনো অসুবিধা নেই। এবং ভিডিও মোটামুটি আমাদের 15 মিনিট ক্রস করে গেছে, 20 মিনিটস ঢুকতে চলেছে। চলো এরপর আমরা ভৌত বিজ্ঞানের দিকে ঝাঁপ মারব। ভৌত বিজ্ঞানে আমাদের 10টা প্রশ্ন থাকে, 15টা প্রশ্ন থাকে, মাই মিস্টেক। ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্স কোথা থেকে পড়বো? 31 থেকে 15টা প্রশ্ন, মানে 45 অবধি, তাই তো? দেখো কি বলেছে এখানে, তাহলে 31 থেকে শুরু করি। 31 থেকে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে? এক্সোস্ফিয়ারে থাকে এই জিনিসটা। এক্সোস্ফিয়ারে কি থাকে না, এই যে আমাদের এক্সোস্ফিয়ার দন্তস্য ফয়ে হ্রস্বই অন্তস্থ আকার র, এক্সোস্ফিয়ারে কি থাকে? কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট থাকে, বিভিন্ন স্পেস স্টেশনগুলো থাকে, যে স্টেশনগুলো সেগুলো কিন্তু থাকে, যেগুলো পৃথিবীর মধ্য থেকে অপারেট করা হয়। 32, যে স্তরে পৌঁছালে হ্যালেন জাতীয় যৌগগুলি সক্রিয় হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে হ্যালেন জাতীয় হ্যালেন হয় জফলাকার লয়কার দন্তন, হ্যালেন মানে ক্লোরিন ফ্লুরিন এইসব জিনিসগুলো কী হয়? অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়। 33,
দেখো নেক্সট কি বলেছে, এসটিপিতে 22.4 লিটার এর আয়তন কার, 22.4 না সরি 2.24 লিটার কার। অপশানগুলো দিয়েছে 4.4 গ্রাম CO2, 4.4 গ্রাম CO2, নেক্সট 0.64 গ্রাম SO2 না 28 গ্রাম CO, আর না অপশান ডি 16 গ্রাম O2। এবার এটা একটু বুঝবার আছে, ক্যালকুলেশন টাইপের একটু দেখবো আমরা কেমন। CO2-র আণবিক ভর 44 আণবিক ভর, SO2-র আণবিক ভর 32 আর 16 দুগুণে 32 মানে 64, CO-র আণবিক ভর হচ্ছে 12 আর 16 মানে হলো 28, O2-র আণবিক ভর হচ্ছে 32। তাহলে আণবিক ভর পরিমাণ থাকলে এত লিটার হতো, এটা আণবিক ভরের কত টাইমস আছে, 1/10 অংশ আছে। তাহলে যদি আণবিক ভর পরিমাণ থাকতো 44 গ্রাম থাকতো CO2, তাহলে হতো 22.4 লিটার। এখন কত আছে CO2 আছে এর 10 টাইমস, সরি মানে এর 1/10 টাইমস, মানে 4.4 গ্রাম আছে। তাহলে এরও 1/4 টাইমস নেব, 1/10 টাইমস নেব, 4.24 লিটার CO2 আছে। তাহলে 2.24 লিটার CO2 তো হলো, তাহলে এটার সাথে ম্যাচ গেল অপশানে। অপশান বিতে কী হতো, অপশান বিতে হতো CO2 মানে হচ্ছে 64 গ্রাম, 64 গ্রাম যদি CO2 থাকতো তাহলে 22.4 লিটার হতো। বাট আছে কত, তার 100 ভাগ, 0.64 আছে। তাহলে এরও 100 ভাগ, এর 100 ভাগ মানে এখানে আছে একটা শূন্য দুটো শূন্য মানে 0.224 লিটার উত্তরটা হবে। এত লিটার SO2 আছে, তা ম্যাচ করছে না। আচ্ছা 28 গ্রাম CO মানে 22.4 লিটার CO, তাহলে 28 গ্রামই আছে, তাহলে এটা তো 22.4 লিটার। বাট আমাকে 22.4 লিটার দেয়নি, আমাকে দিয়েছে 2.24 লিটার। আর লাস্ট 32 গ্রাম O2 মানে 22.4 লিটার, 16 গ্রাম দিয়েছে মানে আধা করে নেব, তাহলে ওর অর্ধেক আমাদের কাছে আছে। এই জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে অপশান এ 4.4 গ্রাম CO2 আমাদের এখানে সঠিক উত্তর। আমি একটু জল খেয়ে নিই, গলাটা অ্যাকচুয়ালি বসে গেছে, ঠান্ডা জল খেয়ে। বাজে অবস্থা একেবারেই। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। একটা কথা তোমাদের আমি বলি, যত আমি প্রশ্নগুলো বানাচ্ছি, আমি প্রিভিয়াস কোয়েশ্চেন দেখছি, সমস্ত কিছু দেখছি, আমার যেটা মনে হচ্ছে তোমাদের যদি বেসিক জায়গাগুলো না পড়া থাকে তাহলে কিন্তু বেশ সমস্যার মধ্যে তোমরা সম্মুখীন হতে যাচ্ছ, বেশ সমস্যার সম্মুখীন হচ্ছ। 34-এ কী বলেছে, 34-এ বলেছে একটি উত্তপ্ত দণ্ডের দুই প্রান্তের উষ্ণতা সমান। এমন একটা উত্তপ্ত দণ্ড আছে যার দুই প্রান্তের উষ্ণতা সমান, এদিকেও T1 তো এদিকেও T1। যদি চেঞ্জ ইন টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তন ডেল্টা T এটা যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু তার যে তাপ পরিবাহিতাঙ্ক, যেটাকে কে দ্বারা চিহ্নিত করি আমরা, প্রত্যেকটা জিনিস 9-10-এর মধ্যে আছে। আমি ওই জন্য বারবার বলেছিলাম হাউ টু ক্র্যাক GNM/NM, সেই যে টিপস অ্যান্ড ট্রিক্সের যে ভিডিওটা আছে, যেটা GNM/NM-এর সেকেন্ড ভিডিও, যেটা তোমরা দেখতে পেয়েছো 9 মে 2024 সকাল 8টা, সেই টাইমে কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করেছিলে আমি প্রথমেই বলেছিলাম ছোটোবেলাকার বই পড়ো, কিছু করার নেই, এটা ভৌতবিজ্ঞান ক্লাস 10-এর আন্ডারে পড়ে। তুমি সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, 10 তো পাস করে পড়েই আছো, তাই না? তাহলে তোমার এই জায়গাটাতে ফাঁকি আছে, তোমাকে দেখতে হবে কেটা সেখানে অসীম হয়ে যায়, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক সেখানে অসীম হয়ে যায়, কিছু করার থাকে না। 35-এ কী বলছে, কোনো বিন্দু উৎস থেকে সমান্তরাল আলোকরশ্মি পাওয়ার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়। ইফ ইউ ওয়ান্ট টু প্যারালাল রে, যদি তুমি সমান্তরাল আলোকরশ্মি পেতে চাও তাহলে তোমাকে অবতল দর্পণ ইউজ করতে হবে। অবতল দর্পণ, এই কারণে অবতল দর্পণের এই ধর্মটা আছে বলেই আমরা গাড়ির হেডলাইটে ইউজ করি, যাতে স্ট্রেট আলোটা যেন থাকে। আলো যদি ছড়িয়ে পড়ে তাহলে তো চতুর্দিকে আলোটা চলে, আমার তো চতুর্দিকে আলোর দরকার নেই, স্ট্রেটলি আমার গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে আমার আলো পেলেই কিন্তু আমার হয়ে গেল। তাই গাড়ির হেডলাইটেও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়, এটাও একটা ইনফরমেশান দিয়ে দিলাম। প্রশ্ন জিজ্ঞেস করে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়। 36 বলছে একটা প্রিজমের এটা একটা ধর্ম যে ডেল্টা বা মোট চ্যুতি কী হয় না I1 + I2 - A, I1 + I2 - A, এটা কিন্তু হয় প্রিজমের একটা চ্যুতি বা প্রিজমের এটা একটা ধর্ম। আমি মুখটা একটু মুছে নিই, বুঝলে, প্রচণ্ড আমি ঘেমে গেছি, বাজে অবস্থা একবারে। তোমাদের ওইদিকে গরম কীরকম পড়েছে একটু জানাবে তো, মারাত্মক গরম পড়ে গেছে। আমাদেরই দোষ, প্রকৃতিটাকেও আমরা হাতে করতে চেয়েছিলাম কিন্তু তা তো হয় না।
যাই হোক, চলো নেক্সট, জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপতন কোণ, এটা হচ্ছে আমাদের নির্গমন কোণ। প্রশ্নে বলেছে যে যদি আপতন কোণটা I2 হতো তাহলে প্রিজমের যে কোণ এ, এই কোণটাকে এ বলা হয়, এই যে অ্যাঙ্গেলটা এটাকে এ বলা হয়, সেটার কীরূপ পরিবর্তন হতো? না কিছুই হতো না। এটা যদি I2 হয়ে যেত, এটা তখন I1 হয়ে যেত। আলোর এটাই ধর্ম। আলো যদি এই গিয়ে এই এসেছে, যদি এমনি প্রসেস, তাহলে যদি এর বিপরীতটা ঘটতো, যদি এমনি হতো, তাহলে যদি বিপরীতটা ঘটতো এই, তাহলেও কিন্তু আলো ওই পথেই কিন্তু অনুসৃত হতো। যদি এখানে সোর্স হয় এখানে আলো আসবে, যদি এখানে সোর্স হয় এখানে আলো আসবে। বিপরীত পথ অতিক্রম করে, মানে অনুসরণ করে আলোর, এটা একটা ধর্ম। ঠিক সেক্ষেত্রেও কিন্তু প্রতিসারক কোণ এ হতো, এর কোনো চেঞ্জ হতো না, কারণ সেটা প্রিজমের ভেতরকার কোয়ান্টিটি, মানে কী বলবো, কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি মানে রাশি, হ্যাঁ ফিজিক্যাল কোয়ান্টিটি, ওটাও নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা তার জন্য কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্নের দিকে আমি চলে যাই। বিবর্ধক কাঁচ মানে ম্যাগনিফাইং গ্লাস, সে ম্যাগনিফাইং গ্লাসে 0.1 মিটার দূরে একটি বস্তু রাখা আছে। তাহলে বস্তু দূরত্ব সেটা হচ্ছে 0.1 মিটার, 100 দিয়ে গুণ করলে 10 সেন্টিমিটার। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব যেটাকে ভি দ্বারা চিহ্নিত করি আমরা, সেটা 40 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। বলছে ম্যাগনিফিকেশন কত? এম হয় V/U, মানে হচ্ছে 40/10 মানে হচ্ছে 4। ম্যাগনিফিকেশন বা বিবর্ধন ক্ষমতা যেটা, সেটা 4 টাইমস। একটা বস্তুকে 4 গুণ বড় করে সেই লেন্সটা দেখিয়ে দেয়, এটা ওই লেন্সটার কাজ, ধর্ম। 38, 2 ওহম রোধের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ব্যয়িত ক্ষমতা কত? ক্ষমতা বা ব্যয়িত ক্ষমতা যেটা হয় পাওয়ার, সেটা হয় ভোল্টেজ গুণিত অ্যাম্পিয়ার। ভোল্টেজ গুণিত অ্যাম্পিয়ার মানে ভোল্টেজ গুণিত কারেন্ট, অ্যাকচুয়ালি VI। আমাদের এখানে ভি তো দেওয়া নেই, ভি এর জায়গাতে আমরা ওহমের সূত্র থেকে বসাতে পারি যে ভি সমান তো RI। সেই RI পুট করছে এখানে, আবার অলরেডি এখানে একটা I বসে আছে, মানে I² R হবে। কারেন্ট কত দিয়েছে? 4, মানে 4² 16। কারেন্ট কত দিয়েছে এখানে? 4, মানে 4² 16। আর রোধ কত দিয়েছে? 2, তাহলে 16 দুগুণে 32। যেহেতু পাওয়ার, তাই অ্যান্সারটা আসবে ওয়াটে। পাওয়ারের একক কি? ওয়াট। ব্যাস হয়ে গেল আমাদের 38 আমাদের এখানে কমপ্লিট। 39-এর দিকে যাব আমরা। বুঝতে অসুবিধা থাকলে বলবে, আমি আরও ইজি হয়তো বোঝানোর চেষ্টা করব, বাট ভিডিওতে এভাবে বোঝানোটা পসিবল। ঠিক আছে, পরে যদি আরও অসুবিধা থাকে বলবে। 39, তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, মানে একটা তড়িৎ বর্তনী, সেখান থেকে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কী করে বার করা যায়? সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। তাহলে এগুলো দেখো প্রত্যেকটা ক্লাস 10-এ আছে, সেগুলো যদি তুমি না পড়ে থাকো তাহলে তুমি কী করে পারবে, তাই না? কিচ্ছু বলতে পারবে না যে স্যার এগুলো তো 11-12 লেভেলের। তুমি ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের বইটা খোলো, নিয়ে পর চলতড়িৎ যে অধ্যায়টা, সেটার মধ্যে তুমি ঢুকো, সেটার মনে হয় উপবিভাগ নাম্বার 6 বা 7-এ একটু মিডিল দিক করে আছে, সেখানে তুমি ফ্যারাডের সূত্র অনায়াসে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি তুমি পড়োনি, মানে পড়েছিলে ভুলে গেছো, কিছু করার নেই, এটা তোমাকে স্বীকার করতেই হবে। ঠিক আছে, চলো 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর বলছে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে MCB মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, মানে যদি অত্যাধিক পরিমাণে কারেন্ট বাড়িতে আমাদের চলে আসে, সেইটা ডাউন হয়ে যাবে নিচের দিকে, আর কারেন্টটা রাস্তা দেবে না। আমাদের যে দামি দামি অ্যাপ্লায়েন্সেসগুলো, এসি আছে, ফ্রিজ আছে, সেগুলো কিন্তু নষ্ট হতে দেবে না। এটাই কিন্তু ওর কাজ। MCB নিচের কোনটির সাথে যুক্ত থাকে? সেটা লাইভ তারের সাথে যুক্ত থাকে, একদম লাইভ ওয়্যার, তার সাথে যুক্ত থাকে কে? MCB। আশা করি বোঝাতে পারলাম। 41-এ বলেছে বিটা রশ্মিকে আয়নিত করার ক্ষমতা গামা রশ্মির থেকে, হ্যাঁ বিটা রশ্মির আয়নিত করার ক্ষমতা কিন্তু বেশি। আয়নন ক্ষমতা, আয়নিত করার ক্ষমতা, যেটা আয়নন ক্ষমতা যেটা, সেটা কিন্তু বেশি। কত বেশি? 100 টাইমস বা 100 গুণ বেশি। 42 কি বলেছে? দীর্ঘ পর্যায় সারণীতে এমনি একটা মৌল আছে যার উপরটাতে 27, নিচটাতে 13। বলছে কত নাম্বার শ্রেণীতে আছে? 13 নম্বর শ্রেণীতে আছে, কারণ তার নিচেরটা শ্রেণী সংখ্যা বোঝায়। এ কত নম্বর শ্রেণীতে আছে? 13 নম্বর শ্রেণীতে আছে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট আমাদের 43-তে কি বলেছে? 43-তে বলেছে কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? হ্যালোজেন মৌল কারা কারা? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। যদিও অ্যাস্টাটিন একটা তেজস্ক্রিয় মৌল। এটা একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে অ্যাস্টাটিন মৌল তেজস্ক্রিয় মৌল? হ্যাঁ, জিজ্ঞেস করে এরকম যে হ্যালোজেন মৌলগুলির মধ্যে, এই যে 5টা হ্যালোজেন মৌল আছে, এই 5টা হ্যালোজেন মৌলের মধ্যে কোনটি তেজস্ক্রিয়? অ্যাস্টাটিন তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, তাহলে ফ্লুরিন হলো সবচেয়ে ছোট, এটা মাথায় রাখতে হবে, সবচেয়ে ছোট। নেক্সট 44,
এক্স ওয়াই মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক 11 আর 17, 44। এক্স আর ওয়াই এদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়েছে 11 এবং 17। 11 মানে কি হচ্ছে 2,8,1, 17 মানে 2,8,7। তাহলে এর মধ্যে একটা ইলেকট্রন বেশি আছে, এ কে দিয়ে দিলে 2,8 অষ্টক পূর্তি হয়ে গেল। এ ওই একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে 2,8,8 লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন, লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন, অষ্টক পূর্তি বলে এটাকে। এটাও ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে পড়ার কথা, অষ্টক পূর্তি বলে এটাকে। অষ্টক পূর্তি যেই হয়ে যাবে সেই কিন্তু ওরা বেশ হ্যাপি আছে, কোনো চাপ নেই। তাহলে এক্স কি দেবে, একটা দিয়ে দেবে, তাহলে প্লাস। ওয়াই কী করবে, একটা নিয়ে নেবে, তাহলে মাইনাস। তাহলে এক্স ওয়াই এইভাবে তারা একটা যৌগ গঠন করবে। অপশান কি দিয়েছিল জানো? অপশান দিয়েছিল তাদের যে যৌগটা হবে সেটা দেখতে কেমন হবে। X2Y মানে এক্সের দুটো ওয়াইয়ের একটা, XY2 এটা থাকছে নাকি, নাহলে X2Y2 এমনি থাকবে নাকি, না XY থাকবে। অ্যান্সারটা হলো XY থাকবে। আর এই ভৌতবিজ্ঞানের এই ক্যাটাগরির লাস্ট প্রশ্ন, সেটা বলেছে C2H6O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগে ধাতব সোডিয়াম এনে যোগ করলে হাইড্রোজেন গ্যাসটি উৎপন্ন হয়, যৌগটি কি হবে? আচ্ছা, এটা ইথানল বা ইথাইল অ্যালকোহল, যেটাকে আমরা মদ বলে চিনি, সেই জিনিসটাই হয়। 45 C2H6O এটার সাথে বলছে যদি আমি হাইড্রোজেন দিই, যদি আমি সোডিয়াম দিই, তাহলে বলছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর তার সাথে কিছু একটা উৎপন্ন হয়েছে। তাহলে এই যে মৌলটা, সেই মৌলটা কে? এই মৌলটার নাম হলো C2H5OH। দেখো যোগ করে দেখো, C2 H 6টা, 5 আর 6টা, অক্সিজেন একটা, এর নাম হয়ে গেল ইথাইল অ্যালকোহল, কিংবা শর্ট ফর্মে বলে ইথানল, যেটা অ্যাকচুয়ালি মদ। এটা হলো বিষয়। তার সাথে সোডিয়াম, ধাতব সোডিয়ামের বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সমস্ত জিনিসটা পরিষ্কার হলো। ফিজিক্যাল সায়েন্সের পার্টটা এখানে করলাম শেষ। এরপর আমরা নেক্সট সেগমেন্টের দিকে যাব। দেখো এরপর আমরা ম্যাথ সেগমেন্টে চলে এসেছি, যেখানে ম্যাথ থাকবে 10টা, 46 থেকে 55 নাম্বার। তাহলে 46 নাম্বারের ম্যাথ নিয়ে শুরু করব। 10টা প্রশ্ন আছে অঙ্কের আমি 9টা প্রশ্ন করে দেবো, একটা শুধু আমি হোমওয়ার্ক দেবো। আমি দেখতে চাই তোমাদের লেভেলটা কোন জায়গাতে আছে। দুধ জলের একটা মিশ্রণের অঙ্ক দেবো, সেটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। টু বি ভেরি অনেস্ট, অ্যান্সারটা কিন্তু কমেন্ট করবে, আমি শুনবো। দেখো 46 নাম্বার কি বলেছে? 46 নাম্বার বলেছে এক ব্যক্তি তার গাড়িতে কিছু পথ অতিক্রম করলো, আচ্ছা করুক, যদি তার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হতো তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো। মানে একটা বেগেও চলাচল করেছে, ধরে নিচ্ছে সেটা ভি, যদিও ভি এর থেকে 10 কিলোমিটার বেগে বেশি চলতো, তাহলে ওর সময় যেখানে প্রথমে টি লেগেছিল সময়টা কম লাগতো 2 ঘন্টা, কারণ বেগটা বেড়েছে, তাহলে সময়টা কম লাগবে। তুমি যদি বেশি স্পিডে চলো তোমার তো সময় কম লাগবে, 2 ঘন্টা সময় কম লাগতো। কিন্তু সেখানেই যদি ও ভেলোসিটিটা মানে বেগটা কমিয়ে দিত 10 ঘন্টা কমিয়ে দিত, তাহলে বলছে 3 ঘন্টা সময় আরও বেশি লাগতো, T+3। তাহলে বলছে দূরত্বটা কত? তাহলে প্রথমে কত লেগেছিল? প্রথমে দূরত্ব কত ছিল? S = VT। এই সূত্রটা জানতে হবে আমাদের, ঠিক। পরে সেটা বসাবো, S দূরত্ব তো সেই আছে বাবা, V কত? ভিটা বেড়ে হয়েছে V+10। T কত? টিটা কমে T-2 হয়েছে। এটা ফার্স্ট কেস। এটা সেকেন্ড কেস, S = আবার V, বেগটা এবার কমে গেছে 10 বিয়োগ, টিটা এবারে বেড়ে গেছে, সময়টা বেশি লাগছে, দ্যাটস অল। এবারে এসের জায়গাতে VT পুট করো, S মানেই তো VT। এবারে এটাকে গুণ করো, V এর সাথে T এর গুণ VT, V এর সাথে -T গুণ -2V, 10 এর সাথে T গুণ 10T, -10 দুগুণে 20। এবারে এটাকে সলভ করো, VT ক্যান্সেল, তাহলে 2V - 10T = -20। এখানে অবধি আমরা এলাম, 2 দিয়ে কেটে দাও, তাহলে V - 5T = হচ্ছে -10। ব্যাস, এবারে এখান থেকেও সেই মানটা বার করি, ভি এসের জায়গাতে V গুণিত T, এবারে V এর সাথে T এর গুণ, ওকে, V এর সাথে 3 এর গুণ মানে 3V, 10 এর সাথে T এর গুণ -10T, -10 এর সাথে +3 গুণ মানে -30। এত দূর অবধি হলো, VT ক্যান্সেল, তাহলে 3V - 10 = হচ্ছে 30। এবার এখানে V এর মানটা পুট করো, V এর মান কত? V এর মান এখান থেকে কত পাবো? V এর মান পাবো -10 + 5T। এই যে ছোটোখাটো সলিউশনসগুলো মানে অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, এগুলো না জানলে এইসব ইকুয়েশনগুলো সলভই করতে পারবে না তোমরা।
কেন বলছি আমি বারবার যে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ছোটো ক্লাসের এগুলো একটু পড়ার চেষ্টা করো বাবা, নাহলে কিন্তু ক্র্যাক হওয়া খুব দায়। যে লেভেলের কম্পিটিশান লেভেল বেড়েছে, 3 গুণিত ভি, ভি মানে হচ্ছে -10 প্লাস 5t, বাইরে আছে 10t সমান 30, এখান থেকে টি এর মান পাবো, তাহলে হচ্ছে -30 প্লাস 15t -10t সমান 30, তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে 5t, এখানে হচ্ছে 30 প্লাস 30 মানে 60, তার মানে t মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 12 ঘন্টা সময় লাগবে। হলো। আর এখান থেকে ভেলোসিটির মান বার করবো, ভেলোসিটি হবে -10 প্লাস 5 গুণিত টি, টি মানে হচ্ছে 12, তাহলে 12 5 60, 60 থেকে 10 বিয়োগ করলে 50, 60 থেকে 10 বিয়োগ করলে 50। এবার আমাকে বলেছে দূরত্ব কত, দূরত্ব ভিটি, ভি কত 50, টি কত 12, তাহলে 12 গুণিত 50 মানে হচ্ছে 600 কিলোমিটার। আমি কি বোঝাতে পারলাম? তাহলে দূরত্বটা কত ছিল? 600 কিলোমিটার। এত বড় একটা অঙ্ক, সেটা তোমাকে খুব চটজলদির মধ্যে সলভ করতে হবে, তার বেশি সময় কিন্তু পাবে না। আশা করি আমি বোঝাতে পারলাম। প্রশ্ন কত? প্রশ্ন কটা? 100টা প্রশ্ন। সময় কত? 1.5 ঘন্টা মানে 90 মিনিট। মানে একটা প্রশ্নতে 1 মিনিটও পাচ্ছ না। 100টা প্রশ্নতে 100 মিনিট দিলে তবে অ্যাটলিস্ট 1 মিনিট করে পেতে, তাহলে 1 মিনিট করেও পাচ্ছ না। ভাবতে পারছো তোমাকে কি স্পিডি হতে হবে? কিছু করার নেই ভাই, এটা একটা কম্পিটিশানের জায়গা, সেই জন্যই বলছি যদি এগুলো পড়া থাকে, আমি একদম বিগিনার্সদের মতনই ভিডিও বানাচ্ছি। আমি চাইলেই এগুলো অনেক শর্ট ট্রিক করে করতে পারতাম, কিন্তু সেটা তোমাদের মাথায় ঢুকতো না। আগে বুঝে তা নাও, তারপর তো স্পিড বাড়াবে। অ্যাটলিস্ট সেটা করতে গিয়ে তোমার অঙ্কটা অন্তত ঠিকটা হবে। অন্য অঙ্ক হয়তো অ্যাটেন্ড করতে পারলে না, কিন্তু ভুল হয়ে যাবে, যে ঠিক ভুলে গেলে নেগেটিভ মার্কিং, তাহলে একটা ব্যাপার আছে। তাহলে সঠিকটা করতে হবে, যাতা একটা করে দিলে হবে না। তাহলে সঠিক জানাটা বেশি জরুরি স্পিডের চেয়েও। 47, একটি সংখ্যার 78% আর 59%-এর মধ্যে পার্থক্য 323। একটি সংখ্যা ধরে নিচ্ছি এক্স, এক্সের 78% মানে এক্স গুণিত 78/100, আর এক্সের সেই সংখ্যার 59% মানে 59 ডিভাইডেড বাই 100 হলো। এই যে পার্থক্যটা, সেটা বলছে 323। 78% আর 59% হচ্ছে 323। ফার্স্টে সংখ্যাটা তো বার করি, এক্স কমন নিলাম, 100 লসাগু নিয়ে নিলাম, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে 78 - 59 সমান 323। তাহলে এখান থেকে এক্সের মান কত হবে? 323, নিচে 100 ছিল, ওপরে 100 হয়ে যাবে, ডিভাইডেড বাই 78, এটা মানে হচ্ছে এখানে এটা এটা ঠিক আছে। 19 দিয়ে কাটলে 19 একে 19, 3 133, 19 সাথে হলো মানে 1700। সংখ্যাটি কত? 1700। এবার বলেছে সেখানে শেষ না, সংখ্যাটির কত পার্সেন্ট জানতে চেয়েছে? 62% কত? তাহলে সংখ্যাটি কত? 1700, তার 62% মানে 62 ডিভাইডেড বাই 100। এটা কেটে গেল, 17 গুণিত 62 যত হয় করে দেখতে হবে, কারণ তোমাদের ওখানে ক্যালকুলেটার দেবে না। 17 দুগুণে 34, 7 6 42 2, হাতাগুলো 4 6 1 4 3 2 5 0, 1054। 1054, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কলা কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে? লাভ ক্ষতির অঙ্ক জানতে হবে। লাভ ক্ষতির অঙ্ক কখন আছে? ক্লাস 9-এ আছে। এগুলো জানতে হবে, না জানলে কী করে হবে বলো? 48-এ কী বলেছে? 48-এ বলেছে 10 টাকায় 9টি কলা কিনেছিল। তাহলে কেনার গল্পতে আগে আসি। কেনা 10 টাকায় 9টি কলা মানে 9টি কলার দাম 10 টাকা, একটি কলার দাম কত? 10/9 টাকা। বিক্রির ক্ষেত্রে আসি, তাহলে 2 ডজন বলেছে কততে বিক্রি করব? 2 ডজন মানে 24টা, ধরে নিচ্ছি 24টা কলা x টাকায় বিক্রি করব, x টাকাতে, তাহলে আমাদের 50% লাভ হবে। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? x/24 টাকা। এখন লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে লাভ। বিক্রয় মূল্য হচ্ছে x-24, ক্রয় মূল্য হচ্ছে 10/9, আর লাভ আমরা বার করি নিচে ক্রয় মূল্য দিয়ে। এটা হচ্ছে 50% 50% মানে হচ্ছে হাফ। এটাকে সলভ করো, তোমার এক্সের মান যেটা আসবে সেটাই তোমার সঠিক অ্যান্সার হবে। এই জিনিসটা একটু করবে, আমি দেখতে চাই তোমরা ঠিকঠাক করতে পারছো কি না, নাহলে ভিডিও লেন্থটাও অনেক বড় হবে আর গোলমালও হবে আপলোড করতে। ঠিক আছে, এটা একটু সলভ করবে। আমার মনে হয় এটা সলভ করাটা সোজা, এটা সলভ করবে। এটা যদি তুমি সলভ করতে না পারছো, সত্যি বলছি ভাই, তোমাকে জিএনএম স্বপ্ন দেখাটা মানে খুব খারাপ আর কি, তোমার সমস্যাই হবে পরবর্তীকালে গিয়ে। ঠিক আছে, মানে এই লেভেলের যদি তুমি অঙ্কটা পারছো না,
ইট শোজ দ্যাট যে তোমার বাকি ভৌতবিজ্ঞান অংশটা খুবই দুর্বল, তুমি জীবনবিজ্ঞান অংশটা তো হতে পারে খুব দুর্বল। এটা একটা বিষয়, তোমাকে আর একটু পরিশ্রম করতে হবে। এটার অ্যান্সার আমি ছেড়ে দিলাম। যাই হোক, অ্যান্সারটা আমি বলে দিই। অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে তোমাকে 40 টাকাতে বিক্রি করতে হবে। এক্সের মান 40 আসবে, 40 টাকাতে বিক্রি করতে হবে 2 ডজন কলা। 49 বার্ষিক 4% হারে কোনো আসলের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত। ওরে বাপরে বাপ, অঙ্ক দিচ্ছে কী লেভেলের, এগুলো তো সময় লাগবে। মানে ভাবতে পারছো তোমরা যে ক্র্যাক করাটা কতটা জটিল হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি জাস্ট এইটুকুই তোমাদের ফিল করাতে চাই। 49 বলেছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তারা সরল সুদ কত হবে? PTR/100। কত? পি কত? কোনো আসলের, আচ্ছা পি বলে দেওয়া নেই, তাহলে টি কত দিয়েছে? টি দিয়েছে 2 বছর। আচ্ছা আর কত দিয়েছে? আর দিয়েছে 4% /100। চক্রবৃদ্ধি সুদ কী হবে? ফার্স্টে শুধু আসলে আমরা জানি পি গুণিত 1 প্লাস আর মানে 4% /100 হোল টু দি পাওয়ার 2। সেখান থেকে আমাকে বিয়োগ দিতে হবে পি। এটা সুদ আসল, তার থেকে আসলটা বাদ দিতে হবে, সুদটা পড়ে থাকবে। এটা চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে সরল সুদ, এবং তাদের রেশিও আমরা বার করব। এই রেশিওটা যদি বার করতে পারো কাজ শেষ। আচ্ছা ওপরে একটা আছে পি গুণিত 2 গুণিত, আচ্ছা এটা 4 25 100, তাহলে 2/5 2/25। আর এখানে একটা পি কমন যাবে দুটো থেকে, সেই পি কমন হয়ে নিচে যেটা সেটা উপরে চলে যাবে কি না? উপরে যাবে না, সেটা নিচেই থাকবে। 1/, দিয়ে পরে পি, আর কমন নিচ্ছি এটা 4 25 100 হবে, তাহলে 25 আর একে 26 হোল স্কোয়ার, 26/25 তার হোল স্কোয়ার -1। এটা হলো বিষয়। পি কেটে যাবে, পি কেটে যাবে, পড়ে থাকছে 2/25, আর এখানে হচ্ছে 25 তার স্কোয়ার হচ্ছে, আর এখানে 26 তার স্কোয়ার -25 তার স্কোয়ার, এই জিনিসটা থাকছে। তাহলে a² - b² a + b a - b, এই ফর্মুলাটা লাগিয়ে দেবো। তার আগে 25 একটা কেটে একটা 25 থাকবে, সেই 25টাকে নিচে না লিখে ওপরে লিখে দাও, গল্প শেষ। তাহলে 25 × 50, নিচে থাকবে 26 + 25 গুণিত 26 - 25। 26 + 25 হবে 20 × 40, 40, আর এখানে হচ্ছে 11 মানে 51 গুণিত বিয়োগ যেটা সেটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 50 / 51 বা 50:51। 50:51 হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই কঠিন একটা অঙ্ক, কিন্তু খুব ভালোভাবে না জানলে সেই ছেলে বা মেয়ে কিন্তু পারাটা বেশ দায়। এই সূত্রগুলো জানতে হবে, অনুপাতটা জানতে হবে, কাটাকুটি জানতে হবে, স্কোয়ার করতে জানতে হবে, a² - b² সমান যে a + b a - b হয় সেটা জানতে হবে। আচ্ছা 50 নাম্বার, বার্ষিক 12.5% সরল সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন রাখলে কত বছরে সেটি সুদ আসলে দ্বিগুণ হবে? মানে সুদ প্লাস আসল মিলিয়ে কিন্তু হচ্ছে দ্বিগুণ, সুদ প্লাস আসল মিলিয়ে কিন্তু হচ্ছে সেটা দ্বিগুণ মানে যা ছিল তার দ্বিগুণ, 2p। আসল কত ছিল? পি, তাহলে সুদটা কত? অবশ্যই পি। তাহলে সুদ আমাদের কাছে এখানে এলো পি, আর সুদের রাশিমালা আমরা জানি PTR/100, পি গুণিত টি, টাইম জানি না, আর দিয়ে দিয়েছে 12.5% মানে 25-এর 2, আবার নিচে একটা 100। এটা কেটে গেল, সরি পি কাটবে, টি কেন কাটবে? পি কাটে গেল, তারপরে 25 4 100, তাহলে টিটা কত দাঁড়াবে? 4 × 2 = 8, 8টা উপরে ওই পাশে চলে যাবে, 8 ইয়ার, 8 বছর সময় লাগবে। একটু ফাস্ট হতে হবে ভাই। কোনো ধরনের কোনো জায়গাতে অসুবিধা হচ্ছে তাহলে সেই টাইমটাকে পজ করে ওই টাইমটা মেনশন করেও কিন্তু কমেন্ট করা যায়, ওটাও কিন্তু করবে। এইভাবে প্রশ্নগুলো কিন্তু থাকছে এবং করতে জানতে হবে, ঠিক আছে? চলো এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের থাকছে। বাকি অঙ্কগুলো আমি বাড়ির কাজ দিয়ে দেবো। অঙ্কগুলোতে অনেকটা করে সময় লেগে যাচ্ছে। বাড়ির অঙ্কগুলো আমি কাজ দিয়ে দেবো, বাকি অঙ্কগুলো দিয়ে দিলে তো বেশ ভালোই হয়, তাই না করিয়ে দেবো? আচ্ছা আরেকটা করিয়ে দিই, আরেকটা করিয়ে দিই। আমিও তো কোনো না কোনো বই থেকে নিয়েছি না, এটা হচ্ছে বিষয়। তুমি অঙ্কগুলো দিয়েই দেবো, কোনো অসুবিধা থাকলে তখন না হয় আমাকে জানাবে, ঠিক আছে? অঙ্কগুলো আমি দিয়েই দেবো, আমি দিয়ে দেবো। আর 3টে অঙ্ক আমি দিয়ে দেবো, 3টে অঙ্ক, বেশি না। বাড়ির কাজ 3টে হোমওয়ার্ক তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? চলো আমি ইংরেজিতে চলে যাই। অঙ্কতে থাকে আমাদের 10 নাম্বার, সেই 10-এর মধ্যে যদি আমি 5 পাই না,
তাও কিন্তু আমাদের হয়ে যাবে। আমাদের কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যাল বিষয়বস্তু দেখতে হবে। জিএনএম বিষয়টা এটা জেনারেলি কিন্তু টার্গেট করে আর্টসের ক্যান্ডিডেটরা বা সায়েন্সের স্টুডেন্টরা একটু কম টার্গেট করে। সায়েন্সের স্টুডেন্টরা নিট, বিএসসি নার্সিং এসবগুলো বেশি টার্গেট করে। যাই হোক, দেয় তারাও পরীক্ষা, অসুবিধা নেই কিছু, কিন্তু আর্টসের স্টুডেন্টরা বেশি কিন্তু অ্যাটেম্প করে। সেখানে অঙ্কর মতো জিনিস একটা, ভৌত বিজ্ঞানের অঙ্ক বিষয়টা একটু আলাদা হলো, কিন্তু অঙ্কের অঙ্ক যে বিষয়টা, সেই বিষয়টাতে কিন্তু জটিলতা সৃষ্টি হয়, সৃষ্টি হয়েই আসছে। সেটা হলো বিষয়। বোঝা গেল? ঠিক। দেখো আমরা ইংরেজিতে চলে আসি। ইংরেজি ক্যাটাগরি 1 ইংলিশ নিয়ে আলোচনা করব, যেখানে আলোচনা করব 56 থেকে কতগুলো ইংরেজি আছে আমাদের, আপ টু 70 অবধি, মানে 15টা আছে, 15টা ইংরেজিও 15টা আছে। দেখো কি বলেছে। প্রথম যেটা, সেটা বলছে সি গেইনড অ্যান অ্যাডভান্টেজ ড্যাশ মি, প্রিপোজিশন বসাতে বলেছে। 56 সি গেইনড, সে অর্জন করলো, অ্যাডভান্টেজ সুবিধা, ড্যাশ মি ফ্রম মি, আমার কাছ থেকে সুবিধা পেল, আমার কাছ থেকে সুবিধা পেল। নেক্সট, সরি হি ক্যান নট কাম, সে আসতে পারবে না, পারছে না, টু দ্য ফোন, অর্থাৎ ফোনের কাছে আসতে পারছে না। হি ড্যাশ এ বাথ, সে কী করছে, স্নান করছে। হি অর সি ড্যাশ আ বাথ, তাহলে হি না সি কী দিয়েছে, যেটাই হোক হি দিয়েছে। হি ড্যাশ এ বাথ ইজ হ্যাভিং মানে হ্যাভ থাকা, মানে স্নানে গেছে, শব্দটার অর্থ হলো স্নানে গেছে। 58 এ ড্যাশ অফ বুকস, এ ড্যাশ অফ বুকস, বইয়ের গুচ্ছকে কি বলা হয়, এটাকে ক্যাটালগ বলা হয়, ক্যাটালগ বলা হয়, LOGUE CATA ক্যাটালগ, LOGUE ক্যাটালগ অফ বুকস। নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য অপোজিট মিনিং অফ হ্যাপিনেস, হ্যাপিনেসের উল্টো যে অর্থটা এখানে দিয়েছে, সেখানে অপশানগুলো একটু বলি। প্রথমটা দিয়েছে কন্টেন্টমেন্ট, নেক্সট গ্রিফ, নেক্সট রিনাউন্সিয়েশন, তারপরে দিয়েছে বিউটিফাইড। তো আমাদের যেটা অ্যান্সার হ্যাপিনেসের যে উল্টো শব্দটা, সেটা হচ্ছে গ্রিফ, মানে এটা হচ্ছে অনুশোচনা, মন খারাপ হয়ে যাওয়া, এটা একটা বিষয়। 60 দ্য গার্ল ওয়াজ ভেরি প্লিজড, অর্থাৎ মেয়েটি খুব আনন্দিত ছিল, ড্যাশ উইথ হারসেলফ, নিজের সাথে খুব আনন্দিত ছিল। 61 কি বলেছে, ড্যাশ ইমরান ডিড দ্য আয়রনিং, ড্যাশ ইমরান ডিড দ্য আয়রনিং, কমা দিয়ে ড্যাশ হি হ্যাড অলসো প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট। এখানে হবে নট অনলি ইমরান ডিড দ্য আয়রনিং, শুধুমাত্র ইমরান ইস্ত্রিই করে দেয়নি, হি হ্যাড অলসো প্রিপেয়ার্ড, বাট হি হ্যাড অলসো প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট, এমনকি সে ব্রেকফাস্টও বানিয়েছে। ঠিক আছে, নট অনলি বাট দিয়ে এই বাক্যটা হবে। নেক্সট বলেছে দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক, দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক। অ্যাকচুয়ালি কী বলো না, সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা, তোমাদের চাহিদা এবং আমার কিছুটা মনের জোরের কারণে জিএনএমে 10টা সেট করতে কথা দিয়েছি, কথা রাখবো, কথার খেলাপি করব না। কিন্তু জিএনএমের এসব প্রশ্ন নিয়ে আলোচনা করা, সেট নিয়ে আলোচনা করা, সেট বানিয়ে পড়ানো, এটা ডিজিটাল বোর্ড ছাড়া না, মানে যেখানে প্রশ্নগুলো উঠবে আমি একটু বলতে পারবো, মানে আমার তৃপ্তি হচ্ছে না পড়িয়ে, এটা একটা বিষয়। দেখো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি পরিবারের মতো, ছোটো ভাই বোনের মতো, কিন্তু টু বি ভেরি অনেস্ট, ইনফরমেশান ভিডিও দিলেই হয়তো ভালো হতো, যে কখন কি করতে হবে, কি নিয়ম, সেইগুলো বলা হয়তো যায়, কিন্তু এইসব জিনিসগুলো দেখো আমি যদি একটা স্টুডেন্ট হতাম তোমাদের জায়গায়, অসুবিধা তো হতো আমার নিজেরই, তাই না? এইভাবে একটা সেট করিয়ে যাওয়া, এটা একটা সমস্যাজনক, ঠিক হচ্ছে না। মানে আমার নিজেকে খুব পাপি বলে মনে হচ্ছে, যে তাহলে ভিউজ কাউন্ট হবে, একটা ছেলে বা একটা মেয়ে দেখলে ওয়াচ টাইম কাউন্ট হবে, আমি সেখান থেকে ভবিষ্যতে আর কি মনিটাইজেশানে হেল্প হবে।
এটা একটা বিষয়। মন যথেষ্ট হতাশগ্রস্ত। রাতের বাজে 12টা, আমি ভিডিও বানাচ্ছি, এটাই হচ্ছে বিষয় আর কি। মানে কী আর বলবো, কুকুরের আওয়াজ হয়তো পাচ্ছ না তোমরা, ফ্যানের আওয়াজের জন্য পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা একটা বিষয় আর কি। মানে ঠিক নেই, মানে আমার ঠিক পড়িয়ে মজা লাগছে না, কেমন টাইপের একটা লাগছে যে কি করছি আমি, ঠিক 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 হচ্ছে না। মানে এইভাবে পড়ানো যায় না, এইভাবে না পড়ানো যায় না। অনেক পড়িয়েছি, অনেক ভিডিও হয়েছে, কিন্তু প্রথমে জিনিসটা লাগলো যে মানে ফিল হলো, অনুভব হলো যে আমার এই ডিসিশনটা মনে হয় ভুল ছিল। জেএনএম পড়ানো এইভাবে হোয়াইট বোর্ডে, আমি চেষ্টা করেছিলাম, জানো, বিশ্বাস করো, আমি চেষ্টা করেছিলাম যে ল্যাপটপ আর ফোনের স্ক্রিন শেয়ার করে টোরে যদি কিছুভাবে করা যায়, কিন্তু বিলিভ মি সেটার জন্য অনেক অগাধ নেটের দরকার ছিল। সেটা হচ্ছে বিষয়, কি পড়ছো কি না পড়ছো। আমার কাছে সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তোমাদের বোঝা, তোমাদের ঠিক এইখানটাতে ঢোকা, এই জিনিসটা ওইভাবে না পড়ালে পড়িও মজা নেই। আমি একটা চূড়ান্ত ডিসিশন কিছু নেব হয়তো খুব তাড়াতাড়ির মধ্যে, 10টা সেট দিয়ে শুধু দেখো, বিষয়টা হচ্ছে তোমারও সময় যাবে, তুমিও দেখবে, কিন্তু সেইভাবে কি বুঝবে না বুঝবে, আমি কতটা ডেলিভার করতে পারছি, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। এমনি একটা ব্যাপার, আমি জানি না সেটা। হ্যাঁ, আমি সেটা জানি না আমি কতটা তোমাদের দিতে পারছি, সেটা তোমরাই ভালো বুঝতে পারবে সেটার ভিডিও যখন আসবে, ধীরে ধীরে যখন দেখবে। কিন্তু এখন 10টা বলেছি, তখন 5টা তো দেবই, এটা কনফার্ম, এখানে ভাবনা চিন্তার কিছু নেই। 5টার পরে না হয় আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে তোমরা ঠিক কী চাও, কারণ ওই স্ক্রিন শেয়ার করলেই বিষয়টা ভালো হতো, কিন্তু আমার কাছে উপায় নেই অ্যাকচুয়ালি, আমি নিরুপায়। তো সেই জন্য আর কি, কী আর করা যায়। যাই হোক, খুব হতাশগ্রস্ত মনে হচ্ছে, মানে পড়িয়ে ঠিক আনন্দটা পাচ্ছি না আর কি। আমি বলে যাচ্ছি, আর এটা ড্যাম শিওর যে তোমরা হয়তো মাথায় ঢুকছে না, আমাদের তো আর রোবোটিক মাইন্ড নয়, রোবোটিক ব্রেন নয়। স্যার বললো, আমি শুনে নিলাম, ইমাজিন করে নিলাম, অপশান এ এটা, অপশান বি এটা, অপশান সি এটা, এই টাইপের হয় না তো আমাদের, হয় না, এই টাইপের হয় না, এই টাইপের হয় না। ঠিক আছে, চলো কমপ্লিট তো করি, দেখো কি হয়। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, একটা ভয়েস চেঞ্জ বলেছে, দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক, দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক। তাহলে লিখবো আমরা কি, দ্য এন্টায়ার ব্লক, ফিউচার টেন্সে আছে, তাহলে উইল বি ডেমোলিশড বাই দেম, এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডেমোলিশড বাই দেম। তারপর নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, যেখানে বলছে ম্যান ইজ মর্টাল, নেগেটিভে করতে বলেছে, তাহলে হবে ম্যান ইজ নট ইমমর্টাল। নেক্সট বলেছে পিপল হু হ্যাভ পুয়ার ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড, অর্থাৎ যাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই তাদেরকে ঠান্ডা খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে। তাহলে এখানে কি হয়েছে, কি ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ মানে এটা নাউনের সম্পর্কে বলেছে, সেই সব মানুষরা যারা ঠিকঠাক ডায়েট নেন না তাদের ঠান্ডা লাগতে পারে, তাদের শীত লাগতে পারে, এটা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ একটা ব্যক্তির গুণ নিয়ে বলা হয়েছে, সেই সব মানুষরা যারা ঠিকঠাক খাবার খান না। নেক্সট বলেছে ফাইন্ড দ্য সিমিলার ওয়ার্ড। আচ্ছা, ফোমেন্ট, দেখো এটা একটু, FOMENT, ফোমেন্টের সমার্থক শব্দ জানতে চেয়েছে, অপশান দিয়েছে ইনস্টিগেট, প্রথমটা দিয়েছে ইনস্টিগেট, পরেরটা কি দিয়েছে, পরেরটা দিয়েছে সিল্ড, SHIELD, সিল্ড। তারপরেরটা কি দিয়েছে, তারপরটা দিয়েছে ফ্রুস্ট্রেট, নেক্সট কি দিয়েছে ওয়েভার। আচ্ছা, ফোমেন্ট শব্দের অর্থ হলো পালন করা বা লালন করা। সিল্ড মানে কিন্তু ঢাল,
ফ্রাস্ট্রেট মানে হচ্ছে বিরক্ত, ওয়েভার মানে হচ্ছে দোলা খাওয়া বা দোলা যেটাকে বলে। তাহলে ইনস্টিগেট এই শব্দটার অর্থ কিন্তু পালন করা। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের করতে জানতে হবে। নেক্সট আমরা যাব ফোমেন্টের পর 66 কী বলেছে? আই উইল ওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য কাজ করব, অ্যাজ লং অ্যাজ ইউ উইল পে ওয়েল, যতদিন পর্যন্ত তুমি টাকা দিতে থাকবে। এখানে কোথায় ভুল হয়েছে না, ইউ পে মানে দিতে থাকবে, তুমি দেবে, অর্থাৎ উইল পে হবে না, শুধু পে হবে, ইউ পে। আচ্ছা, নেক্সট যেটা সেটা বলছে ফ্রুগাল শব্দের বিপরীতার্থক শব্দ কি? ফ্রুগাল এসব নাম্বারিং বাদ দাও, যেমন একটা নাম্বারিং করলাম বাদ হয়ে গেল। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী মানে হচ্ছে যে হিসাব করে খরচ করে। তার উল্টো শব্দ সেটা হচ্ছে ইকোনমিক্যাল, অর্থাৎ যেমন টাকা পয়সাওয়ালা, ইকোনমিক্যাল। অপশান বি হচ্ছে ডেলিকেট শব্দের অর্থটা হচ্ছে উপাদেয়। তারপর হচ্ছে স্প্লেন্ডিড মানে হচ্ছে খুবই সুন্দর, SPLENDID, স্প্লেন্ডিড। অ্যান্ড দ্য লাস্ট অপশান ইজ হাংরি। এই বিষয়গুলো কিন্তু আছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আছে। তাহলে আমাদের অপশান এটা কারেক্ট হচ্ছে। ঠিক, এই টাইপের বিষয়গুলো কিন্তু আছে। আমরা এবারে ঝাঁপ মারি জিকের দিকে, একটু জিকে করি, ইংরেজি তো করা হলো অনেক। আমাদের বলেছে ভারতের বৃহত্তম টাকশাল কোথায় অবস্থিত? না, কলকাতা। ভারতের বৃহত্তম টাকশাল কলকাতায় অবস্থিত। BCCI-এর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? R.E. গ্র্যান্ট গোভার্ন ইনি ছিলেন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সদর দপ্তর কোথায়? ভিয়েনা। বুদ্ধচরিত তার রচয়িতাকে? না, অশ্ব ঘোষ। জাপানি কোম্পানি বায়োএনটেক এবং আমেরিকান কোম্পানি ফাইজার এর যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিনের যে নাম হয় সেটা হচ্ছে BNT-162। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। দক্ষিণ ভারতের একটি বিখ্যাত মন্দির হলো মীনাক্ষী মন্দির, যেটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আচ্ছা, নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে অ্যাবেল পুরস্কার জড়িত? নোবেল যে কোনো সাবজেক্টে পাওয়া যায়, অ্যাবেল কিন্তু ম্যাথে পাওয়া যায়। হোয়ার অ্যাবাউটস বইটির রচয়িতাকে? ঝুম্পা লাহিড়ী। বাইল নিচের কোন দেশ থেকে নিঃসৃত করা হয়? হেপাটোসাইটস কোন দেশ না কোন কোষ থেকে নিঃসৃত হয়? আচ্ছা, এখানে রিজনিং দিয়েছে, রিজনিংও একটু করিয়ে নিই, তাহলে আমাদের ক্যাটাগরি 1টা কমপ্লিট হয়ে যাবে। রিজনিং একটু করিয়ে নিই আমি, রিজনিং তো 5টা আসেই, বেশি তো আসে না। রিজনিং পার্টটাতে একটু করিয়ে নিই, তাহলে আমাদের ক্যাটাগরি 2টা শুধু বাকি থাকবে। রিজনিং এটা একটা ভালো বিষয় এবং ছেলে মেয়েদের দরকার পড়ে। রিজনিংটাতে জানতে যেটা চেয়েছে সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 14তম বর্ণ এবং শেষ থেকে 23তম বর্ণের মাঝের বর্ণ কোনটি? তাহলে এই দিক থেকে 14 নাম্বার, কটা আছে আমাদের ইংরেজি বর্ণমালা? 26টা। তাহলে এইখান থেকে 14 নাম্বার যে বর্ণ, তারপরে আর কটা থাকবে? 12টা থাকবে। বেশ ভালো জিনিস। আর রাইট সাইড থেকে মানে পিছন দিক থেকে 23টা, তাই তো? হ্যাঁ, 23টা, পিছন দিক থেকে 23টা। তার মানে আগে কটা থাকবে? 24, 25, 26, এটা বিষয়। তাহলে আমি যদি বলি পিছন দিক থেকে যেটা 23 নাম্বার এত দূর অবধি, আর এদিক থেকে যেটা 14 নাম্বার, তাহলে 14 আর 23-এর মধ্যে ফারাকটা কত? 14 আর 23-এর মধ্যে ফারাকটা হচ্ছে 9, তাই তো? 9 ফারাক আছে। তাহলে 14 আর 23-এর মাঝের যে ফারাক যে নাম্বারটা সেটা কিন্তু হচ্ছে 9। কথাটা বোঝা গেল? আচ্ছা, আমি দেখি ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 হচ্ছে N। আর রাইট সাইড থেকে 23, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 D। এবারে এটার মিডিলে
যে সংখ্যাটা আছে সেটা কটা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে পাঁচটা করতে হবে 1 2 3 4 5, আচ্ছা যেটা আসছে সেটা হচ্ছে আই। তাহলে এর যে মিডিল যে বর্ণটা সেটা হচ্ছে আই। আরেকটা জিনিস বলেছে ব্লাড রিলেশন, খুবই ভালো প্রশ্ন। একটি মহিলাকে দেখিয়ে বান্টি বলে মহিলাটি হলো আমার মায়ের ছেলের বাবার বোন। দেখো কাণ্ড, আমার মায়ের ছেলে মানে আমার দাদা কিংবা ভাই, তার বাবা মানে আমারও বাবা, তার বোন মানে আমার পিসি। তাহলে মহিলাটা কে? মহিলাটা আমার পিসি। এতই সোজা সোজা ব্লাড রিলেশন থাকে। নেক্সট যেটা জানতে চেয়েছে সেটা হলো ডাইরেকশান একটা দিয়েছে। ডাইরেকশান বলেছে ঐন্দ্রিলা প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আচ্ছা মানে ঐন্দ্রিলা এইদিকে মুখ করে দাঁড়িয়েছিল। বেশ, ঐন্দ্রিলা প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। প্রথমে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, মানে এই দিকে মুখ করা আছে, সেখান থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিক বরাবর, অর্থাৎ উত্তর দিকে এখন ওর মুখ হলো ঐন্দ্রিলা। তারপর 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, 270। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরছে, তাহলে আরও 90 মানে ওইসব এই জায়গাতে আবার ফিরে এলো। বেশ, সবশেষে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। এবারে ক্লকওয়াইজ 90 ডিগ্রি মানে এইদিকে মুখ। বেশ, ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। এখন ঐন্দ্রিলা কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে, সাউথ। এই টাইপের প্রশ্ন থাকে। আর লাস্ট একটা প্রশ্ন আমি করিয়ে দিই, সেটা হলো বিবৃতি 1 দিয়েছে কিছু জল হলো ঠান্ডা। বিবৃতি 2 দিয়েছে কোনো ঠান্ডা দুধ নয়। বিবৃতি 3 দিয়েছে কিছু দুধ হলো জল। তাহলে সিদ্ধান্ত বলছে, আচ্ছা বিবৃতি সিদ্ধান্তর যে ব্যাপারটা স্টেটমেন্ট কনক্লুশন এটাও দিয়েছে। এটা কিন্তু খুব হাই লেভেলের, আমি সেটা ভাবছি যে মানে লেভেলগুলো বেশ উঁচু আছে। ঠিক আছে, আমি বেছেওছি সেরকম। ঠিক, চলো লাস্ট প্রশ্ন। বলছে কিছু জল হলো ঠান্ডা। তাহলে এতগুলো জলের মধ্যে এটা যদি জল হয়, এটা কিন্তু ভেন ডায়াগ্রামের অঙ্ক। কিছু জল হলো ঠান্ডা, এই জলগুলো হচ্ছে ঠান্ডা। কোনো ঠান্ডা দুধ নয়, কোনো ঠান্ডায় দুধ নয়, তাহলে দুধ একটা আলাদা জিনিস। কোনো ঠান্ডা দুধ নয়, দুধ এখানেও হতে পারে, দুধ এখানেও হতে পারে। আচ্ছা কিছু দুধ হলো জল। আচ্ছা কিছু দুধ জল বটে বলেই দিয়েছে। আচ্ছা কিছু দুধ জল, বেশ, তাহলে এখানে আঁকার কোনো মানে নেই। আচ্ছা সিদ্ধান্ত কি বলেছে? কিছু জল দুধ নয়, কিছু জল দুধ নয়। হ্যাঁ, এই যে পার্টটা, যে অংশটা দুধ বটে সেটা বাদ দিয়ে অবশ্যই এই অংশটা কিন্তু দুধ নয়। হ্যাঁ, আর কিছু জল ঠান্ডা নয়, কিছু জল ঠান্ডা নয়। হ্যাঁ, এমন জলও আছে যে ঠান্ডা নয়। হ্যাঁ, এই বাকি অংশটা যদি আরেকটা কালার দিই, যতটা ঠান্ডা এটা তো ঠান্ডা বটেই, এটা ঠান্ডা, বাট এই অংশটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা, এই জায়গাটা এটা তো ভাই ঠান্ডা নয়। তাহলে শুধুমাত্র এক সত্য না, দুটো সিদ্ধান্তই সত্য। দুটো সিদ্ধান্ত বললাম, দুটো সিদ্ধান্তই সত্য। এটা কিন্তু ভেন ডায়াগ্রামের অঙ্ক, দুটি সিদ্ধান্তই সত্য। এই টাইপের বিষয়বস্তু কিন্তু আমাদের ছিল। যাই হোক, এখানে আমরা ক্যাটাগরি 1 শেষ করলাম। ক্যাটাগরি 2, চলো এরপরে ক্যাটাগরি 2 নাম্বারও আমরা দেখে নিই। দেখো এরপর আমাদের ক্যাটাগরি 2 এর লাইফ সায়েন্সের 10টা প্রশ্ন আছে এবং ক্যাটাগরি 2 এর আন্ডারে ফিজিক্যাল সায়েন্সে 5টা প্রশ্ন আছে। ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলোতে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, একটা অপশান, দুটো অপশান কিংবা 3টে অপশান পর্যন্ত সঠিক হতে পারে। ঠিক সেই বিষয়টা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি 2 মানে সেখানে মাল্টিপল, অর্থাৎ একের বেশি কিংবা এক বা একের বেশি অ্যান্সার সঠিক হতে পারে। ঠিক আছে, তাহলে চলো প্রশ্নগুলো দেখি। প্রশ্নগুলো দেখলেই মাথায় ঢুকবে যেখানে একটাও অপশান কারেক্ট হতে পারে কিংবা একের বেশি মানে দুটো বা তিনটো প্রশ্ন সঠিক হতে পারে, অপশান সঠিক হতে পারে। এবং ক্যাটাগরি 2 এ কীভাবে নাম্বার দিতে হবে সেটা কিন্তু তোমাদের আগেই আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি। জিএনএমএনএম রিলেটেড সমস্ত যে 4টে ভিডিও বানিয়েছিলাম, যেখানে আলোচনা করেছিলাম অল অ্যাবাউট জিএনএমএনএম, 2 নম্বর ভিডিও আলোচনা করেছিলাম কীভাবে ক্র্যাক করা যেতে পারে জিএনএমএনএম, 3 নম্বর ভিডিওতে আলোচনা করেছিলাম সার্টিফিকেটস নিয়ে, এবং 4 নম্বর ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমি তোমাদের কীভাবে পড়াবো সেই বিষয়টা নিয়ে। যাই হোক, তো তোমাদের এই বিষয়গুলো অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়েছে এবং তার সাথে সাথে লাইফ সায়েন্সের এই ক্যাটাগরি নাম্বার 2 এর প্রশ্নগুলো আলোচনা করা যাক। চলো, প্রথম প্রশ্নটা দিয়েছে ব্রঙ্কাইটিস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো ব্রঙ্কাইটিস, অর্থাৎ আমাদের যে গলার যে ব্রঙ্কিওলগুলোতে কফ জমা হয় এবং তার ফলে আমাদের কিন্তু গলার আওয়াজের প্রবলেম হয়, কাশি হয়, সর্দি হয়, কফ জমা হয় এবং তার ফলে কিন্তু ব্রঙ্কাইটিস যে রোগটা, সেই রোগটা বলছে কোন ব্যাকটেরিয়ার জন্য হয়। এটার তো উত্তর একটা হবে।
86, এটা তো উত্তর একটা হবে, মানে একটি ব্যাকটেরিয়ার জন্য হবে, 2-3টে ব্যাকটেরিয়ার জন্য তো হবে না, যেটা নামটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তাহলে ব্রঙ্কাইটিস হয় কোন ব্যাকটেরিয়ার কারণে? ব্যাকটেরিয়া কিন্তু এটা ভাইরাস নয়, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস কয় আকার দন্তস্ব, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হয়ে গেল। নেক্সট 87 বলেছে, দেখো এখানে কিন্তু একটা ক্যারেক্ট হলো, বুঝতে হবে এটা। 87 বলেছে মানব হৃৎপিণ্ডের হৃদসন্ধিকলা হলো, আচ্ছা মানবের যে হৃৎপিণ্ড অর্থাৎ মানুষের দেহের যে হৃৎপিণ্ড, সেখানে সন্ধিকলা অর্থাৎ হৃদসন্ধিকলা সেটা হচ্ছে এসএ নোড আর পারকিঞ্জি তন্তু, এসএ নোড এবং পারকিঞ্জি তন্তু, এই দুটো কি? এই দুটো হলো হৃদসন্ধি পেশি, কার? হৃৎপিণ্ডের, অবশ্যই ঠিক। 88-এ যায়। 88-এ কী বলেছে? বৃক্কীয় নালিকার যেসব অংশে পুনঃশোষণ ঘটে সেটা হবে হেনলির লুপে এবং নিকটবর্তী সংবর্ত নালিকায়। হেনলির লুপ এবং নিকটবর্তী সংবর্ত নালিকা, এই দুটোতে কি হয় না, এই দুটোতে পুনঃশোষণ ঘটে, 89-এ চলে আসি। 89-এ বলেছে যে লোহিত পেশির বৈশিষ্ট্য হলো অধিক সংখ্যায় মায়োগ্লোবিন থাকে আর ধীর গতি পেশি। অধিক সংখ্যায় মায়োগ্লোবিন থাকে এবং ধীর গতির পেশি, অর্থাৎ এর যে কাজটা হয় সেটা কিন্তু আস্তে হয়, ধীর গতির পেশি। কোন পেশি? লোহিত পেশি। এটা কার সাথে রিলেটেড? লোহিত পেশির সাথে রিলেটেড, লোহিত পেশি। নেক্সট 90 নম্বর, নিউরোপ্লাজমের অংশগুলি হলো নিসলদানা, নিউরোটিউবিউল, নিউরোফাইব্রিল। 90, এই তিনটে কিন্তু হবে অ্যান্সার, তিনটে অ্যান্সার এখানে, একটা দেখালাম, দুটো দেখালাম, তিনটেওয়ালাও দেখাই। সেটা হচ্ছে নিউরোফাইব্রিল, নিসলদানা, আর লাস্টে হচ্ছে নিউরোফাইব্রিল, নিসলদানা আর নিউরোটিউবিউল। এটা কার অংশ? নিউরোপ্লাজমের অংশ। কার অংশ? নিউরোপ্লাজমের অংশ, এই তিনটে। ঠিক আছে। 91 নম্বর, মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম হলো, মানুষের যে অক্ষিগোলক অর্থাৎ চোখ, অক্ষিগোলক মানে চোখ, সেটার প্রতিসারক মাধ্যম মানে যেখানে আলো চলাচল করতে পারে সেটা হলো আমাদের কিন্তু 91। কী কী দিয়েছে? রেটিনা, লেন্স, করয়েড, কর্নিয়া। তাহলে লেন্স ও কর্নিয়া এই দুটোতেই কিন্তু প্রতিসারক মাধ্যম, অর্থাৎ এখানে আলো চলাচল করে। নেক্সট, মানুষের বিভিন্ন প্রকার নিউরোগ্লিয়া হলো অ্যাস্ট্রোসাইটস আর মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইটস ও নিউরোগ্লিয়া এইগুলো হলো মানুষের কি? এইগুলো হলো মানুষের বিভিন্ন প্রকার নিউরোগ্লিয়ার মধ্যে অ্যাস্ট্রোসাইটস আর মাইক্রোগ্লিয়া, এই দুটো কি? নিউরোগ্লিয়ার উদাহরণ। 93, মিক্সিডিমা আক্রান্ত ব্যক্তির লক্ষণ হলো বিএমআরটা কমে যাবে আর শর্করার মাত্রা কমে যাবে।
কমে যাবে, অর্থাৎ সুগার কমে যাবে। বিএমআর হ্রাস ও সুগার হ্রাস, সুগার হ্রাস কার না, এটা মিক্সিডিমা যে রোগ তার লক্ষণ, মিক্সিডিমা যে রোগ তার লক্ষণ। কথাটা বোঝা গেছে? নিচেরগুলো মুছে দিই। 93 কমপ্লিট, 94, 95 দুটো প্রশ্ন আছে আর, তাহলে আমাদের 10টা প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে যাবে। মানে ক্যাটাগরি 2 এর লাইফ সায়েন্সের 10টা প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। 94 নিউরাল টিউব সংক্রান্ত রোগ হলো অ্যানেনসেফালি, অ্যানেনসেফালি, আমার সাথে সাথে কিন্তু নোট ডাউন করতে হবে তবেই বুঝবে। অ্যানেনসেফালি, আরেকটা হচ্ছে স্পাইনা বাইফিডা, স্পাইনা 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 বাইফিডা, বাইফিডা এটা কার লক্ষণ না, কোন রোগ, কোন রোগের উদাহরণ না, নিউরাল টিউব সংক্রান্ত রোগ, নিউরাল টিউব সংক্রান্ত রোগ। বোঝা গেল নিশ্চয়? আর লাস্ট 95, সেখানে কি বলেছে, নিউক্লিওজোমে উপস্থিত ডিএনএ হলো, নিউক্লিওজোম সেখানে উপস্থিত যে ডিএনএ, সেই ডিএনএ হলো কোথায় উপস্থিত, নিউক্লিওজোমে যে ডিএনএ উপস্থিত থাকে সেটা হচ্ছে কোর ডিএনএ, CORE, কোর ডিএনএ, আর লিঙ্কার, LINKER, লিঙ্কার ডিএনএ। এই দুটো হলো ডিএনএ। কীরকম ডিএনএ, নিউক্লিওজোমে উপস্থিত যে ডিএনএ তার উদাহরণ। চলো নেক্সট আমরা দেখব ভৌতবিজ্ঞান, আর এখানে আমরা করব শেষ। ভৌতবিজ্ঞানের 5টা প্রশ্ন আছে, 96 থেকে 100। ক্যাটাগরি নাম্বার 2 ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। থেকে 100 বোঝাতে পারলাম? তাহলে 96 নাম্বারে চলে আসি। 96-এ বলেছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কোন বিবৃতিগুলো সঠিক। অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে, ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে না, অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে কিন্তু ইলেকট্রন বর্জন করে। অ্যানায়ন মানে কি, অ্যানায়ন মানে হচ্ছে তার মধ্যে একটা এক্স, তার মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি, সেটাকে আমরা কি বলবো, অ্যানায়ন। সে অ্যানায়নগুলো কী করবে, যেহেতু মোর ইলেকট্রন আছে, অনেক ইলেকট্রন আছে, সে কী করবে, ইলেকট্রন বর্জন করবে, ই বর্জন এটা কিন্তু করবে। আর ইলেকট্রন বর্জন কোথায় গিয়ে করবে, অ্যানোডে গিয়ে করবে। অ্যানোড নিজে একটা পজিটিভ প্রান্ত, সে পজিটিভ প্রান্তকেও ইলেকট্রন দেবে, তারপরে ও কী হবে, ও নিজে নিউট্রাল হবে। ঠিক আছে, এটা একটা কারেক্ট। আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি সাধারণত সমযোজী প্রকৃতির হয়। এক্স্যাক্টলি, যেগুলো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো, মানে ওই যে লিকুইডটা ইউজ করি আমরা তড়িৎ বিশ্লেষণে, সেটা যদি মৃদু প্রকৃতির হয় তাহলে সেটা কিন্তু সমযোজী যৌগ, সমযোজী যৌগ। ঠিক, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারা কি প্রকৃতির হয়, সমযোজী প্রকৃতির হয়, সমযোজী প্রকৃতির হয়। 97-এ বলেছে নিচের কোন বিবৃতিগুলি সঠিক। অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে শুষ্ক কলিচুনের মিশ্রণ 1:3 ভর অনুপাতে মেশানো হয় এবং তার ফলে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি হয়। একদম তাই, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl হলো একে, ও আরেকটা কি, আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা বললাম, একটা শুষ্ক কলিচুন অর্থাৎ CaO, এই দুটোর মিশ্রণে ইউজ করা হয় এবং সেখান থেকে আমাদের NH3 প্লাস, এখানে একটা হাইড্রোজেন থাকছে, এখানে একটা ক্লোরিন থাকছে, এখানে একটা Ca থাকছে, এখানে একটা O থাকছে, তাহলে এখানে আর H আর এখানে O নিয়ে পড়ে হাইড্রোজেন আর CaCl2 প্লাস হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল। যদিও এটা ব্যালেন্স করা নেই। ঠিক কত অনুপাতে, 1:3 অনুপাতে এদেরকে নেওয়া হয়, এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। এটা একটা অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। নেক্সট, ফোয়ারা পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। ওকে, এটাও কারেক্ট। আর অপশান ডিটা কারেক্ট হবে, যে কপার সালফেট CuSO4 কপার সালফেট এর নীল জলীয় দ্রবণে যদি ধীরে ধীরে অ্যামোনিয়াম ক্লোরাইড মেশানো যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তাহলে কী হবে, তাহলে বিক্রিয়া যেটা ঘটবে সেটা হচ্ছে CuCl2 প্লাস NH4SO2
NH4SO4 হোল টুয়াইস, NH4 প্লাস আর এখানে 2, সরি NH4 হোল টুয়াইস, এখানে টুয়াইস হবে আর এখানে SO4 হবে। তাহলে এটাকে 2 অণু নিয়ে নিলেই হয়, তাহলে এখানে 2 অণু, হ্যাঁ এটা ব্যালেন্স হয়ে গেল। দেখো এটা কিন্তু পসিবল, এটা কিন্তু ট্রু। নিচের কোন ধাতুটির নিচের কোন ধাতু সংকরটিতে প্রধান উপাদান হিসাবে তামা থাকে না? তামা থাকে না কোথায়? 98-এ ইনভারে থাকে না। ইনভারটা একটা হলো কার? ইনভারটা কার? লোহার। এখানে কে থাকে? আয়রন থাকে। বেশ, নেক্সট কি বলেছে? আরেকটা কি হবে? আরেকটা যেটা হবে সেটা হচ্ছে ম্যাগনেলিয়াম। এখানে মুখ্য ধাতু হিসেবে কে থাকে? ম্যাগনেসিয়াম থাকে। তাহলে এখানে এই দুটোতে কপার থাকে না। না বলা প্রশ্নগুলো আমাদেরকে একটু কিন্তু জ্বালাতন করে, তাহলে জানতে হবে বিষয় ভালো করে। তাহলে না জানা প্রশ্নগুলো পারা যাবে, না হলে কিন্তু পারা যাবে না। 99 বলছে আলোর ধর্মের কোন বিবৃতিটি সঠিক? আলোর ধর্মের ক্ষেত্রে যেগুলো দিয়েছে তার মধ্যে বেগুনি আলো, ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা অনেক কম, তার ফলে এর যে বিক্ষেপণ ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি। তাহলে আমাদের আকাশ নীল দেখার জায়গায় বেগুনি দেখার কথা, কিন্তু আমাদের চোখ যেটা বেগুনির পরে আর কার ল্যাম্ডা কম? ব্লু। এর কিন্তু ল্যাম্ডাটা অনেক কম। তাহলে এ ফার্স্ট বয়, এ সেকেন্ড বয়। ফার্স্ট বয় পসিবল হয় না, কেন? আমাদের যে চোখ আই কিন্তু ব্লু আলোর পক্ষে সেন্সিটিভ নয়, কিন্তু নীল আলোর জন্য কিন্তু ও প্রচণ্ড সেন্সিটিভ। ঠিক, প্রচণ্ড সেন্সিটিভ, বোঝা গেল? তার ফলে তার বিক্ষেপণ ক্ষমতা অনেক বেশি, মানে সে সেকেন্ড বয়, এবং আমরা আকাশকে নীল দেখতে পাই। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এক্স রশ্মির কম্পাঙ্ক দৃশ্যমান আলোকরশ্মির কম্পাঙ্কের চেয়ে এক্স রশ্মির কম্পাঙ্ক দৃশ্যমান আলোকরশ্মির কম্পাঙ্ক দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি না। কম্পাঙ্কের সাথে কম্পাঙ্ক দেওয়া উচিত ছিল, লেখাতে ভুল হয়েছে। এক্স রশ্মির কম্পাঙ্ক বেশি না দৃশ্যমান আলোকরশ্মির কম্পাঙ্ক বেশি? এটা আমাকে একটা জানতে হবে, নিয়ম জানতে হবে। গামা XUV এইভাবে আছে, XUV এইভাবে আছে পরপর। তাহলে গামাটা হচ্ছে গামা রে, এক্স মানে হচ্ছে এক্স রে, ইউ মানে হচ্ছে UV আলট্রাভায়োলেট রে, অ্যান্ড দেন ভি মানে হচ্ছে ভিজিবল রে, অর্থাৎ দৃশ্যমান আলোকরশ্মি। ঠিক, এটা কী হিসাবে সাজালাম? গামার যে কম্পাঙ্ক সেটা সবচেয়ে বেশি, তাহলে কম্পাঙ্ক লেফট টু রাইট গেলে কমতে থাকবে। তাহলে কার কম্পাঙ্ক বেশি? ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মির কম্পাঙ্কটা বেশি, ভিজিবল রশ্মির কিন্তু কম্পাঙ্কটা কম, কম্পাঙ্কের ভিত্তিতে ধরতে গেলে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। মানে এক্স রশ্মির যে কম্পাঙ্ক সেটা দৃশ্যমান আলোক রশ্মির যে কম্পাঙ্ক তার চেয়ে বেশি। হ্যাঁ, এর কিন্তু ইউভি রশ্মির যে কম্পাঙ্ক সেটা কিন্তু বেশি, ভিজিবল রের কম্পাঙ্ক কিন্তু কম। 100 নাম্বার দেখবো, 100 নাম্বারে একটা বর্তনী দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, দেন একটা রোদ আছে, দেন এইভাবে আছে, তারপর এখানে একটা পজিটিভ নেগেটিভ আছে, পজিটিভ দেন নেগেটিভ, দেন এখানে একটা রোদ আছে, তারপর মিশিয়ে দেওয়া হয়েছে। এটা 12 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 2, এটা 1, এটা 2, এটা 1 ওহম, এটা 2 ভোল্ট। এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। বেশ, এবার বার করতে বলেছে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে I। তাহলে এই প্রশ্নটা সলভ করার যে নিয়ম, সেই নিয়মটা একটু আমরা জানব। লাস্ট প্রশ্ন, সেটা হলো যে যদি আমরা একটা ব্যাটারি দেখি, ব্যাটারির চিহ্ন কিন্তু এরকম, সেই ব্যাটারির এই যে বড় প্রান্ত যেটা থাকে সেটা কিন্তু পজিটিভ প্রান্ত, ছোট প্রান্তটাকে বলা হয় নেগেটিভ প্রান্ত, ছোট হ্যান্ড চার্জ। ঠিক, পজিটিভ প্রান্ত। এবার আমাকে দেখতে হবে যদি আমার চলতে চলতে হায়ার টু লোয়ার পোটেন্সিয়ালে যায়, পজিটিভটাকে উচ্চ বিভব ধরা হয়, নেগেটিভটাকে নিম্ন বিভব ধরা হয়, এবং কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অগ্রসর হয়। অর্থাৎ উচ্চ বিভব থেকে কারেন্ট বার হয় আর নিম্ন বিভবে কারেন্ট ঢোকে, এই জিনিসটা জানতে হবে। আরেকটা জানতে হবে, যদি আমি যে পথ বরাবর যাচ্ছি সেই পথ বরাবর যেতে যেতে যদি বড় প্রান্ত থেকে ছোট প্রান্ততে ঝাঁপ দিতে হয় আমাকে, ওইভাবেই পথটা আছে। যদি আমার পথটা কী থাকে, যে বড় বাহু থেকে আমাকে ছোট বাহুতে যেতে হচ্ছে, মানে উচ্চ বিভব থেকে আমাকে নিম্ন বিভবের দিকে কিন্তু দৌড়াতে হচ্ছে, তাহলে আমার কি হবে? বিভবটা কমলো, দেন আমরা সেই যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটাকে নেগেটিভ নেব। আর যদি এর উল্টো ঘটে, অর্থাৎ নিম্ন বিভব থেকে সে যদি উচ্চ বিভবের দিকে যায়, তাহলে আমাদের কিন্তু ব্যাটারির যে বিভব সেটা বাড়লো, আমরা ধরবো পজিটিভ। তাহলে এবারে এখান থেকে ধরা যাক 12 ভোল্টের ব্যাটারি থেকে এইভাবে আমি যাচ্ছি, দেখো ডিরেকশানটা দেখো,
ডিরেকশান আমি দিয়ে দিয়েছি যদিও, এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি। প্রথমে আসে 12 ভোল্ট, নেগেটিভ থেকে পজিটিভে গেছি, মানে আমার পোটেন্সিয়াল বা বিভব বেড়েছে, বেড়েছে মানে পজিটিভ, তাই পজিটিভ 12। ওকে, তারপর একটা রোধের মতো দিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে আমার কি, রোধের মধ্য দিয়ে গেলে আমাদের কি হচ্ছে, রোধের মধ্য দিয়ে গেলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এ কিন্তু উচ্চ বিভবে আছে আর এটা কিন্তু নিম্ন বিভবে আছে, সরি এ নিম্ন বিভবে আছে, এই কিন্তু উচ্চ বিভবে আছে, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তাহলে কারেন্ট এরকম যাবে আর এটার জন্য এদিকে যাবে, এই কারেন্ট যত প্রবাহিত হবে এটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্লাস 1 গুণিত আই, অর্থাৎ ভি সমান আর আই, যেটা অর্থাৎ এর দুই প্রান্তে পোটেন্সিয়াল ডিফারেন্স যেটা সেটা আমরা বার করব। যুক্ত করব না বিযুক্ত করব, হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল যাচ্ছে মানে পোটেন্সিয়ালটা কমছে, কমছে মানে -2 ভোল্ট, প্লাস আবার 2 ওহমের একটা ইয়ে আছে মানে 2 গুণিত আই, টোটালটা সার্কিট কমপ্লিট করে দিলাম, সেটা হয় 0। ঠিক, এটা কিন্তু একটা সার্কিটের লক্ষণ। তাহলে এখান থেকে আমরা যদি বার করি 12 থেকে 2 বাদ দিলে 10 প্লাস 3 আই, এটাকেও ছোটো হাতের আই নিয়ে নাও, সমান হচ্ছে এটা, তাহলে আই সমান হচ্ছে -10/3, -10/3, মাইনাসটা কোনো চাপ নেই, মাইনাসটা জাস্ট ডিরেকশানটা আমি জানিয়েছি সেটা আমার ভুল, তার উল্টো নিতে হবে, এই গেল ব্যাপার, দিকটা কোনো মেনশন তো করেনি, শুধু আয়ের মান বার করতে বলেছে। তাহলে আয়ের মান যেটা হবে সেটা কিন্তু হবে 10/3 মানে 3.333 অ্যাম্পিয়ার। এটা হলো বিষয়। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, তাই তো? ঠিক ঠিক, ওকে, এখানে আমাদের 100 প্রশ্ন কমপ্লিট হলো, সেট 2 আমাদের এখানে করলাম কমপ্লিট। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা থাকলে অ্যাজ আই শেড আর্লিয়ার যে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি সেই রিলেটেড আরও কিছু কথা তোমাদের বলে দেবো যাতে তোমাদের যে কোয়েরি সেই কোয়েরি কিন্তু মিটে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ সেট নাম্বার 3 নিয়ে, যেখানে আমরা আলোচনা করবো আরও 100খানা প্রশ্ন। টিল দেন পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।